ভাইয়া কি একটু অসুস্থ আজকে? আসলে আহ, এই তো আলহামদুলিল্লাহ, মানে জ্বর ছিল আর কি গত 2 দিন। আজকে সুস্থ হলাম আর কি। ও আচ্ছা, আজকে মনে হচ্ছিল একটু অফ। একটু, হ্যাঁ, একটু শরীরটা খারাপ ছিল, প্রচণ্ড জ্বরের মধ্যে ছিলাম আর কি। আপনার ফার্স্ট ক্লাস করার পর থেকেই, মানে পর থেকে ওই দিন থেকে জ্বর ছিল আর কি মোটামুটি। তো যাই হোক, আমরা মোটামুটি শুরু করে দিই। আমরা যেটা যেটা বলছিলাম, উম, আমরা গত ক্লাসে যে রিভিউটা করছিলাম, জাস্ট সেকেন্ড, আমরা এইখানে ছিলাম যে অবজেক্টিভ ডিফাইন, এই অবজেক্টিভ ডিফাইন, তারপর হচ্ছে ডেটা এগ্রিগেশন। ডেটা এগ্রিগেশন বলতে আমরা যেটা মিন করতেছি, কি কি অবজেক্টিভ, কি কি জিনিস আমাকে কনসিডারেশন রেখে আমাকে অ্যানালাইসিস প্রসেসটা করতে হবে, ওই জিনিসটা হচ্ছে, আমরা ওই জিনিসটাকে আমরা বলতেছি অবজেক্ট ডিফাইন। দেন ওই অনুযায়ী আমরা অ্যাগ্রিগেশন করব, আমি ডেটাগুলোকে কালেক্ট করব। কালেক্ট করার পর ওই ডেটাগুলোকে আমরা কি করব, আমরা একত্র একত্র করে আমরা ক্লিন করব। তো ক্লিন করার যে প্রসেস, এই প্রসেসে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কিছু স্টেপস বা প্রসেস ফলো করি। সে প্রসেসগুলো হচ্ছে, আহ, আমরা নাম্বার ওয়ান ডুপ্লিকেট রিমুভ করি। ডুপ্লিকেট রিমুভ করার পর আমরা এখানে আউটলেয়ার থাকলে আউটলেয়ারগুলোকে বাদ দিই। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাটে আনি। তারপর হচ্ছে এটাকে আমরা ডকুমেন্টেশন করি। এরপর হচ্ছে আমরা এটাকে অ্যানালিটিক্যাল ম্যাথোডলজি ফলো করি। এবং অ্যানালিটিক্যাল ম্যাথোডলজির মধ্যে আমরা দুইটা প্রসেস মৌলিক ফলো করি। এবং একটা হচ্ছে আপনার, একটাকে আমরা বলে থাকি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিটিক্যাল ম্যাথোডলজি, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিটিক্যাল ম্যাথোডলজি আর ম্যাথমেটিক্যালের মধ্যে আহ, আমি আরেকটা স্ক্রিনটা আপনাদেরকে শেয়ার করছি। হোপফুলি আপনারা মানে দেখতে পাচ্ছেন। আমি এখন যেটা মানে হ্যান্ড নোট ছাড়া। হুম, আশা করি আমার এখন স্ক্রিনটা একটা দেখতে, আশা করি দেখতে পাচ্ছেন। এই তো এই যে অবজেক্টিভ ডিফাইন যেটা যেটা বলেছিলাম, সরি, ডাটা এগ্রিগেশন। তো এগ্রিগেশনের মধ্যে আমরা যেখানে ছিলাম যে ইন্ডিভিজুয়াল ডেটাগুলোকে আসলে কালেক্ট করা, যে মান্থলি, ডেইলি বেসিস ধরেন, আপনার এক্সাম্পল ধরেন 30 দিনের সেলস রেকর্ড, ডে ওয়ান, ডে টু, ডে থ্রি। এটাকে আমরা কি করলাম, একটা মাসে কনভার্ট করলাম এগ্রিগেট করে। ওই এক মাসের ডেটাগুলোকে আমরা তারপর কোথায় ট্রান্সফার করলাম, কোয়ার্টার ওয়ানে। এভাবে করে কোয়ার্টার ওয়ান, কোয়ার্টার টু, কোয়ার্টার থ্রি, কোয়ার্টার ফোর করে হচ্ছে মূলত আমার একটা বছর হলো। আর এই একটা বছরের ডেটাগুলোকে আবার কনভার্ট করে আমরা 2018, 19, 20। তো 2020 সাল আসতে আমার 12টা মাস, বা চারটা চারটা কোয়ার্টার, বা আমার হচ্ছে মানে প্রতি প্রতি মাসের প্রতি মাসের হচ্ছে 30 ডেজ ডেটা। এই যে প্রসেসগুলোকে আমরা অ্যাকুমুলেট করতেছি, এই অ্যাকুমুলেট করার প্রসেসটাকে আমরা বলতেছি যে ডেটা এগ্রিগেশন। তারপরে যদি আমরা আসি, ডেটা ক্লিনিং প্রসেস, যেটা বললাম যে ক্লিন করার সময় আমাদের সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম। মানে হচ্ছে আমরা যেই, মানে যে উদ্দেশ্যে ডেটাগুলোকে আসলে অ্যানালাইসিস করতে যাচ্ছি, সেই পারপাসটা কী, কী পারপাস আমরা অ্যানালাইসিস করতেছি, কী কী কোশ্চেন অ্যান্সার আমরা স্টেক হোল্ডারদের মানে করব, এটাকে আমরা আসলে আইডেন্টিফাই করা। দেন হচ্ছে কী কী রিলেভেন্ট ভ্যারিয়েবল আমাদের এই অ্যানালাইসিস থাকবে। তারপর হচ্ছে কী কী ডেটা সোর্স অ্যাক্সেস করা লাগবে, লাইক লাইক যেটা আমরা অ্যাগ্রিগেশনের সময় আমরা করে নিলাম। দেন হচ্ছে ডেটার অ্যাসেসমেন্ট করা, আই মিন যেটা কোয়ালিটি চেক করা, মিসিং থাকলে, ডুপ্লিকেট থাকলে আউটলেট, যেটা আমি একটু আগে আপনাদের সাথে আলোচনা করলাম। এগুলোকে অ্যানালাইসিস করে, রিভিউ করে, ডুপ্লিকেট রিমুভ করে দেন হচ্ছে আমরা ক্লিনিংয়ের প্রসেসটা করব। করতে যে আমরা দেখা যাচ্ছে যে নন স্ট্যান্ডার্ড ডেটা থাকলে ওটাকে স্ট্যান্ডার্ডাইজেশন করব। তারপর হচ্ছে ফাইনালি আমরা ডেটাগুলোকে আবার ভ্যালিডেশন করব। যে প্রসেসে আমরা ভ্যালিডেশন করার প্রসেসটা যদি একটু বলি, আম, দেখা যাচ্ছে যে আমরা যে অবজেক্টিভের উপর বেস করে এই ডেটাগুলো কালেক্ট মানে অ্যানালাইসিস করতেছি, সেই অবজেক্টিভটা আমরা প্রপারলি চেক করে নিব যে ডেটাগুলো ক্লিন হলো কি না। দেন ফাইনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল রাখবো অবশ্যই, মানে কোন সোর্স থেকে আনলাম, কীভাবে ডেটাগুলোকে অ্যানালাইসিস করলাম, আউটলেট যদি থেকে থাকে সেই আউটলেটগুলোকে আমরা কিভাবে রিমুভ করলাম। তারপরে হচ্ছে ডেটার মধ্যে যদি কোনো ডুপ্লিকেট থাকে সেই ডুপ্লিকেটগুলোকে আমরা কি, কোন মেথডে ডুপ্লিকেটগুলোকে রিমুভ করলাম। ওকে। দেন হচ্ছে আমরা ডেটাগুলোকে যদি ট্রান্সফরমেশন করে থাকি,
ওইগুলো কীভাবে করলাম। আর তারপর হচ্ছে কম্প্যাক্ট ফরম্যাটের ব্যাপার, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম, যে দেখা যাচ্ছে আপনি ডেটার প্রতিটা কলাম মানে প্রতিটা হেডের ইউনিক নাম থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডেটাগুলোর আপনার কোনো মার্জ থাকা যাবে না। আর ডেটাগুলোর আপনার পুরো পুরো ডেটা সেটটা একটা টেবুলার ফরম্যাটে হইতে হবে। এই প্রসেসগুলো ফলো করলে এটাকে আমরা কম্প্যাক্ট স্টাইল বা কম্প্যাক্ট ফরম্যাট বলে থাকি। এই প্রসেসটাকে আমরা ডকুমেন্ট করে রাখবো বিকজ অফ হচ্ছে ফর ফার্দার অ্যানালাইসিসের জন্য। এই ছিল মোটামুটি আমাদের অ্যানালিটিক্যাল প্রসেস। দেন এখান থেকে আমরা যদি অ্যানালিটিক্যাল প্রসেসে চলে যাই, যে ক্লিনিংয়ের প্রসেস চলে যাই, সো আমাদের অলমোস্ট 70-80% কাজ কমপ্লিট। দেন অ্যানালিটিক্যাল। তো অ্যানালিটিক্যালের উপর বেস করে আজকে আমরা একটু ডিসক্রিপটিভের টপিক্সগুলো একটু আলোচনা করব। এই মেথডটা কীভাবে আমরা ফলো করি। আমরা যদি একটু যাই, তার আগে একটু সংক্ষেপে একটু বলে নেই। বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্স ওভারঅল ইন্ডাস্ট্রিতে একটা রিসেন্ট সার্ভেতে দেখা গেছে ইউএসএতে 90% অর্গানাইজেশন তাদের ডে টু ডে অ্যানালাইসিস করার জন্য তারা মূলত ডিসক্রিপটিভ অ্যানালাইসিস প্যাটার্নটা ফলো করে। আবার একটু বলি, অ্যানালিটিক্যাল 3টা মেথড আমরা ফলো করি। একটা হচ্ছে ডিসক্রিপটিভ, প্রেডিক্টিভ আর হচ্ছে পার্সপেক্টিভ। সো ডিসক্রিপটিভ বলতে আমরা সিম্পলি যেটা বুঝি সেটা হচ্ছে অতীতের ডেটা নিয়ে আলোচনা করা, সহজ ভাষায়। যে পাস্ট ডেটা সেট, তার যেমন যদি বলা হয় যে গত 1 সপ্তাহের সেলস রিপোর্টটা তৈরি করতে, তাহলে এটা হচ্ছে পাস্ট ডেটা। যদি বলা হয় পেয়েবল রিসিভেবলের অ্যানালাইসিস করতে, এটা পাস্ট ডেটা। কাস্টমার স্যাটিসফ্যাকশন লেভেল অ্যানালাইজ করতে বেসড অন আমাদের তার এক্সপিরিয়েন্সের উপর, এগুলো সব পাস্ট ডেটা। তো আর ফিউচার প্রিডিক্টিভ কোনটা, যেমন টাইম সিরিজ ডাটাগুলো নিয়ে আমরা দেখা যাচ্ছে আমরা একটা মডেল ডেভেলপ করতেছি, বা দেখা যাচ্ছে ফোরকাস্ট করার চেষ্টা করতেছি, প্রিডিক্ট করার চেষ্টা করতেছি। তো এই প্রসেসগুলোতে মূলত 90% হচ্ছে ইউএস বেস কোম্পানিগুলো, 90% তারা তাদের রেগুলার বেসিস কাজে ডিসক্রিপটিভ অ্যানালাইসিস ইউজ করে। আর এই ডিসক্রিপটিভ অ্যানালাইসিস ইউজ করি মূলত আমরা হচ্ছে পরিসংখ্যানের 2টা প্রধান শাখা আছে আমরা যেটা বলে থাকি, সেটা হচ্ছে একটা হচ্ছে ডিসক্রিপটিভ অ্যানালাইসিস, একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মূলত হচ্ছে এই পাস্ট ডেটাগুলোর উপর বেস করে কাজ করে, মানে অতীতে কি হইলো এই ডেটাগুলোর উপর বেস করেই মূলত ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা কাজ করে। তো এই পাস্ট ডেটার পারফরমেন্স ইভ্যালুয়েশন করা, এটাকে আমরা ডিসক্রিপটিভ অ্যানালাইসিস বলতে পারি। তো এই ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ফলো করার ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখি, এখানে কিছু গ্রাফ আছে। গ্রাফগুলো আসলে আমি এখন দেখাইতে যাচ্ছি না, মানে এগুলো আসলে আমি পিপিটিটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা একটু দেখে নিন। বেসিক এটা পড়লে বুঝবেন, তেমন কিছু না। তো আমি এখানে একটা জিনিস যদি একটু কন্ট্রাস্ট, আজকে একটু আমি আমি শুরু করতেছি। জাস্ট আমি আজকের মূলত গত ক্লাসের টপিকসগুলো একটু রিভিউ করতেছি। আমরা আজকের টপিকসটা আমরা শুরু করব। জাস্ট আমি শুরু করার ক্ষেত্রে একটা জিনিস বলে রাখতেছি, সেটা হচ্ছে অবজেক্টিভ ডিফাইন করার ক্ষেত্রে যেই স্কিলটা প্রয়োজন সেটা হচ্ছে ডোমেইন নলেজ। কোশ্চেনটা, আমার কথাটা কি বুঝতে পারছেন? আনসার শরীফ ভাই, এটার মানেটা কি বলতে পারবেন? কি বললাম? না ভাইয়া, এটা আমি বলতে পারবো না। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে অবজেক্টিভ ডিফাইন করার ক্ষেত্রে ডোমেইন নলেজটা খুব ইম্পর্টেন্ট। ডোমেইন নলেজটা এটা হচ্ছে অবজেক্টিভ ডিফাইনের ক্ষেত্রে প্রয়োজন হয়। আর ডোমেইন বলতে আমি বুঝাচ্ছি, এক্সাম্পল ধরেন আপনি সেলস রিলেটেড কোনো একটা কাজ অ্যানালাইসিস করবেন। তো এখন আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন ওই ইন্ডাস্ট্রির নলেজটাই হচ্ছে ডোমেইন নলেজ। ধরেন আপনি ব্যাংকে আছেন, তো ব্যাংকের যে রেগুলার অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, রেগুলার ওয়ার্ক যে প্রসেসগুলো হচ্ছে, এই প্রসেসটা জানা হচ্ছে আপনার জন্য ডোমেইন নলেজ। তাহলে আপনি আপনার স্টেক হোল্ডারদের যেই রিকোয়ারমেন্ট আছে এটা ভালো করে বুঝতে পারবেন। যেমন ধরেন এক্সাম্পল, আমি এখন যে অর্গানাইজেশনে আছি, এই অর্গানাইজেশনে আমার বস আমাকে একটা টাস্ক অ্যাসাইন করলো, এইটা আমি যতটুকু দ্রুত বুঝতে পারবো, আপনি যদি নতুন করে আমার অর্গানাইজেশনে জয়েন করেন, আপনার জন্য এই জিনিসটা বোঝা একটু টাইম লাগবে।
আবার ধরেন আমি এখন যে ইন্ডাস্ট্রিতে আছি সেম ইন্ডাস্ট্রিতে যদি আমি অন্য কোনো কোম্পানিতে সুইচ করি তাহলে মোটামুটি আমার জন্য আহ, ওই কোম্পানির রিকোয়ারমেন্টগুলো বোঝা একটু সহজ হবে, বিকজ আমি সেম প্যাটার্নে সেম ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছি। তো এটাকে আমরা বলছি ডোমেইন নলেজ। সো এই ডোমেইন নলেজটা এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার স্কিলস, মানে আপনি নলেজ, মানে আপনি যেখানে জব করতেছেন আপনার সারাউন্ডিংয়ের উপর বেস করে এটা হয়ে যায়। কোয়েশ্চেন করলে এটা এই নলেজটা চলে আসে। ডেটা অ্যাগ্রিগেশন, এই ডেটা অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে আমাদের মূলত টেকনিক্যাল এবং স্ট্যাটিস্টিক্যাল এই দুইটা নলেজের প্রয়োজন। কিন্তু দুইটা টেকনিক্যালের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে মূলত এসকিউএল, মানে আপনার যদি বড় ডেটা সেট হয় তাহলে দেখা যায় একটু এসকিউএল নলেজ লাগবে, আপনি ওগুলোকে ডেটাগুলোকে আপনি মানে এনে এগুলোকে আপনার মানে প্রসেস করা। আর আর এছাড়া আর যদি একটু বলি এক্সেলের একটু নলেজ লাগে, যদি মানে এসকিউএল ছাড়া বেশি বড় ডেটা সেট না হয় তাহলে হচ্ছে আপনার একটু কি প্রয়োজন হয়, এক্সেলের একটু নলেজ প্রয়োজন হয়। ওই নলেজের ক্ষেত্রে ধরেন আমরা বলতে পারি কেমন ধরনের নলেজ, ধরেন হেডিং ম্যাচ করার একটা নলেজ, এটা আমি দেখাই দিব আপনাদেরকে। ডেটা সেট দিব, দেওয়ার পরে মানে হেড ম্যাচ করতে দিব। এটা কমন 90% আমরা হেড ম্যাচ করেই আমরা ডেটাগুলোকে এগ্রিগেশন করি। আর স্ট্যাটিস্টিক্যাল নলেজের মধ্যে একটু লাগে হচ্ছে আপনার দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে এইটা বেশি ইউজ করি এগ্রিগেশন করার ক্ষেত্রে। তারপরে ডেটা ক্লিনিং পুরোটাই টেকনিক্যাল। আমি যদি এটা আপাতত যদি এক্সেল নিয়ে করব তাহলে এক্সেলের মধ্যে যদি বলি এখানে আমাদের ক্লিন করার জন্য আসলে বেশি টুলস ইউজ করি না, 4-5টা টুলস ইউজ করি। আমি 4-5টা টুলস আপনাদেরকে মানে প্র্যাকটিস করায় নিয়ে যাব। সো যেই টুলসটা ব্যবহার মানে যেই টুলসগুলো প্র্যাকটিস করবো আর যেই ডেটা সেটগুলো প্র্যাকটিস করব, আমি আশা করি ওই ডেটা সেটগুলো এবং ওই টুলসগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস যে প্রজেক্টটা করাবো এই প্রজেক্টটা কমপ্লিট করলে আমি বিলিভ করি আপনারা নেক্সট অনওয়ার্ড যে কোনো ধরনের ডেটা সেট আপনারা ক্লিন করতে পারবেন। তারপর আসি অ্যানালিটিক্যাল ম্যাথোডোলজি। এখানে আমরা টেকনিক অলরেডি আপনারা যারা স্ট্যাটের ক্লাসটা করে ফেলেছেন তারা তো করছেনই, আর আমি আপনাদেরকে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা পড়াই দিব ক্লাসের মধ্যে। তো আপনাদের মানে ডিসক্রিপটিভ নিয়ে আশা করি প্রবলেম হবে না। আর টেকনিক্যাল মধ্যে বেসিক কিছু টেকনিক্যাল যেমন আপনার পিভোটিং, তারপর হচ্ছে পিভোটিংয়ের কিছু স্কিল লাগে, কোয়ারির কিছু স্কিল লাগে, মানে সহজ কথা হচ্ছে ডেটা সামারাইজেশনের স্কিল লাগে। আর ইভালুয়েশন ভ্যালিডেশন মধ্যে টেকনিক্যাল বলতে আবারও বললো যে এক্সেলের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে ট্রু ফলস লজিক্যাল ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলো হচ্ছে প্রয়োজন হয়। এগুলো জানাটা দরকার। এগুলো জানতে পারলে হচ্ছে আপনার ভ্যালিডেশন এবং ইভ্যালুয়েশনটা প্রপারলি করতে পারবেন। আর রিপোর্টিংয়ের ক্ষেত্রে ফুলি টেকনিক্যাল। এখন আপনি এক্সেল দিয়ে ভিজুয়ালাইজেশন করবেন না পাওয়ার বি দিয়ে করবেন না ট্যাবলো করবেন বা লুকার করবেন, এটা আমাদের উপর ডিপেন্ড করবে। তো এইটা আমরা দেখব, এইটা আমরা মানে ক্লাসের মধ্যে শিখে ফেলবো ইনশাল্লাহ। তো আমরা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যেটা বললাম যে আমরা মূলত এই দুইটা পার্ট আমরা আমাদের এই ক্লাসে কভার করব, আজকে কভার করবো এই দুইটা পার্ট। আজকে আমরা যে দুটো পার্ট শিখবো সেটা হচ্ছে মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আর মেজারমেন্ট অফ ডিসপারশন। আমি একটু ওপেন কোশ্চেন করি আপনাদের কাছে। স্ট্যাটিস্টিক্স আপনারা অলরেডি করেছেন আগের ক্লাসগুলোতে, যারা আগের ব্যাচে 2405 যারা আছেন তারা অলরেডি করেছেন, আর 2406-এ যারা আছেন তারা করেননি। তো বাট ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা কি আপনারা করেছেন? মানে মোটামুটি সবাই পারেন? মানে তাহলে আমি এটা কি স্কিপ করে যাব, আর যদি না হয় তাহলে আমার মতো করে আমি একটু গো থ্রু করে যাব। ভাইয়া একটু বলেন, মানে জিনিসগুলো আমি করেছিলাম অনার্সে, আগের ইয়েতেও করেছি কোর্সে, বাট হচ্ছে আমার মনে নেই। একটু যদি টাচ দিতেন তাহলে একটু রিকল আচ্ছা করতে পারতাম। আচ্ছা, আমি তাহলে ইন ডেপথ না গেলাম, বাট আমি রিকল করার মতো করে আমি আসলে পড়ে গেলাম, তাহলে আই থিঙ্ক ওইটা বেটার হবে আর কি। তো আমরা যদি একটু এভাবে একটু ভাগ করি তাহলে আমরা একটু দেখব ডিসক্রিপটিভ, যেটা অলরেডি আমি আগে আলোচনা করেছি, মানে বর্ণনামূলক, এবং এই বর্ণনাটা হচ্ছে শুধুমাত্র পাস্ট ডেটা নিয়ে। প্রথম কথা এটা আগে মাথায় রাখি, ডিসক্রাইব মানে বর্ণনা করা। আচ্ছা, এখন যেই পরিসংখ্যান মানে স্ট্যাটিস্টিক্সের যে টুলসগুলো দিয়ে আমি পাস্ট ডেটাগুলোকে এক্সপ্লেন করতেছি, অ্যানালাইসিস করার সুযোগ পাচ্ছি, ওই টুলসগুলোকে আমরা বলি দিস টুলস আর পার্টস অফ
ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। সো এই যে আমি হিস্ট্রিক্যাল ডেটা আমি অ্যানালাইসিস করতেছি, পাস্ট ডেটা নিয়ে আমি কাজ করতেছি, এটা মূলত 3টা ফেজে আমরা করে থাকি। একটাকে আমরা বলতেছি সামারি স্ট্যাটিস্টিক্স, একটাকে আমরা বলতেছি গ্রাফ, আর একটা হচ্ছে টেবিল। তো সামারি স্ট্যাটিস্টিক্স যেটা আছে সেটা হচ্ছে কি আপনার যে জাস্ট এ সেকেন্ড, যেমন সামারি স্ট্যাটিস্টিক্সের মধ্যে কি আছে, যে মূলত সেন্ট্রাল টেন্ডেন্সি আর একটা হচ্ছে মেজারমেন্ট অফ ডিসপারশন। এখন সেন্ট্রাল আর ডিসপারশন এই দুটার মানেটা কি, আমি যদি একটু আপনাদেরকে এই দুটার মানেটা আমি যদি একটু এক্সপ্লেন করি। মানেটা হচ্ছে মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল মানে হচ্ছে এইটা যদি আপনার একটা ডেটা সেট হয়, এটা ধরুন একটা ডেটা সেট, আমি জাস্ট একটা ডেটা সেট আঁকলাম সরল রেখা, এগুলো হচ্ছে কি আপনার ডেটা, বিভিন্ন ডেটা পয়েন্ট। তো সেন্ট্রাল টেন্ডেন্সি বলতেছে মানে সামারি স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে এই সামারি স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা বের করব হচ্ছে একটা ডেটা সেটের মাঝখানের বিন্দুটা কোথায়, এবং আরেকটা হচ্ছে সর্বোচ্চ মানে ডেটা সেটটা কতটুকু মানে স্প্রেড হয়ে আছে, কতটুকু বড়। সহজ কথা হচ্ছে এর সেন্ট্রাল পয়েন্টটা কোথায় আর এটা কতটুকু ছড়ায় আছে, এইটা হচ্ছে মূলত মানে আমরা আইডেন্টিফাই করি এই সামারি স্ট্যাটিস্টিক্স দিয়ে। এতটুকু আমি যে কথাটা বললাম, এই কথার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে কারো কি কোনো কোশ্চেন আছে? নাই ভাইয়া। আচ্ছা, তার মানে সেন্ট্রাল দিয়ে আমরা মিন করতেছি হোয়ার দ্য সেন্টার অফ দ্য ডেটা সেট ইজ লোকেটেড। তাহলে এইখানে যদি ধরেন এটা এখানে 1 থেকে ধরেন 100 পর্যন্ত আছে, নাম্বার দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি ধরেন আমার ডেটা সেটের সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে এইটা এক্সাম্পল। আর মেজারমেন্ট অফ ডিসপারশন আমাকে বলতেছে ডেটা সেটটা কতটুকু ছড়ায় আছে। তো এইটা হচ্ছে রেঞ্জ ওপেনিং, এটা হচ্ছে আমার ডেটার ক্লোজিং রেঞ্জ। সো বলতে পারি এটার রেঞ্জ হচ্ছে 1 to 100 সে ফর এক্সাম্পল, বা 100, এইটা হচ্ছে রেঞ্জ, মানে কত বড়। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে অ্যানালাইসিসগুলো করি, এই অ্যানালাইসিস করার ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মধ্যে আবার 70% অ্যানালাইসিস কভার করে এই দুইটা টুলসের উপর বেস করে। 70% আমি যখন এক্সাম্পলে যাব তখন আমরা জিনিসটা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো। তো সহজে জিনিসটা বুঝি, সামারি করার জন্য দুইটা অপশন। সামারি স্ট্যাটিস্টিক্স মূলত দুইটা জিনিসকে মানে একেবারেই ডিফাইন করে সলিডভাবে। একটা হচ্ছে যে কোনো ডেটা সেটের সেন্টার পয়েন্টটা কোথায় সেটা খুঁজে বের করে, আর ডিসপারশন বোঝায় হচ্ছে ডেটাটা কতটুকু বড়। এখন সেন্টার পয়েন্ট বলতে আমরা কি বুঝি? মিন, মিডিয়ান, মোড। এই 3টা টুলস বা 3টা মেথড এই মূলত সেন্ট্রাল পয়েন্টকে মানে ইন্ডিকেট করে। মিন দিয়েও সেন্ট্রাল পয়েন্ট বোঝায়, মিডিয়ান দিয়েও সেন্ট্রাল পয়েন্ট বোঝায়, মুড দিয়েও সেন্ট্রাল পয়েন্ট বোঝায়। আমি এই 3টার ব্যাখ্যা পরবর্তীতে দিচ্ছি। আর ডিসপারশন বলতে আমরা যেটা বুঝাই কতটুকু ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটার মধ্যে কি বোঝায়? তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আপনার ডেটার রেঞ্জ, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড ভেরিয়েন্স, কোভেরিয়েন্স এটসেট্রা। তো এই বিষয়গুলো দিয়ে আমরা ডেটা সেটের মানে কতটুকু বিস্তৃত এই জিনিসটা আমরা বুঝতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রাফ স্ট্যাটিস্টিক্স। সকল ধরনের গ্রাফ স্ট্যাটিস্টিক্সের আওতাভুক্ত, বিশেষ করে এই 4 ধরনের গ্রাফ যেটা মূলত ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের একটা ডিরেক্টলি পোর্শনের মধ্যে পড়ে। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে বক্স প্লট, একটা হচ্ছে হিস্টোগ্রাম, একটা হচ্ছে স্টেম অ্যান্ড লিফ প্লটস, আর একটা হচ্ছে স্ক্যাটার প্লটস। বক্স প্লট দিয়ে মূলত আমি ডাটা ক্লিন করার সময় যে আউটলেয়ারগুলোকে আমরা আইডেন্টিফাই করি, এই আউটলেয়ার আইডেন্টিফাই করার অন্যতম একটা আউটলেয়ার ভিজুয়ালাইজেশন করার অন্যতম একটা গ্রাফিক্যাল টুলস হচ্ছে বক্স প্লট। এই বক্স প্লট এক্সেলে আছে। এই বক্স প্লট আপনি প্রতিটা মানে স্ট্যাটিস্টিক্যাল মানে এর মধ্যে পেয়ে যাবেন।
তো আমি দেখাই দিব কিভাবে এটা ইউজ করতে হয়। তো এই বক্স প্লট দিয়ে আমরা মূলত ডেটা সেটের মধ্যে যদি কোনো আউটলেয়ার থেকে থাকে সেই আউটলেয়ারকে আমরা আইডেন্টিফাই করি। দেন হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম দিয়ে এটা মূলত আমরা বিন আকারে, ধরেন ডেটাকে পার্ট টু পার্ট করে করে বিন আকারে এর এর ওভারভিউটা দেখি। এটা আসলে লেফট স্কুইড না রাইট স্কুইড, মানে এর আসলে ডেটার কি নর্মালিটি হোল্ড করতেছে কিনা হিস্টোগ্রাম দেখলে আমরা আসলে বোঝা যায়। নর্মালিটি মানে কি, মানে সহজ কথায় বোঝেন, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে অ্যাবনর্মাল। ধরেন এক্সাম্পল আমি একটু ছবি দেখে বুঝাই। ধরেন এইটা একটা ডেটা, এই যে ডেটা যদি এরকম একটা শেপ থাকে, একটা বেল কার্ভের মতো শেপ থাকে, তো যদি এরকম ধরনের কোনো একটা সিচুয়েশন আপনার ডেটাটা মানে ডেটাটাকে প্লট করার পর এরকম একটা শেপে আসে, তাহলে ধরে নিব হচ্ছে এটা হচ্ছে নর্মালিটি হোল্ড করতেছে। আচ্ছা, ডেটাটাকে যদি প্লট করার পর যদি এমন হয় লেফট অথবা রাইটের দিকে স্কুইড থাকে, মানে একদিকে বেশি বেশি চলে যাচ্ছে, তাহলে বুঝবো ডেটাটা নর্মালিটি হোল্ড করতেছে না। তো ডিস্ট্রিবিউশনটা বোঝা যায় হিস্টোগ্রাম দিয়ে। আর স্টেম এন্ড লিফ প্লট আর স্ক্যাটার প্লট এগুলো দিয়ে আসলে মূলত প্যাটার্ন রিলেশনশিপ বোঝা যায়। এই মানে জাস্ট আমি যে এই গ্রাফের কথা বললাম, এগুলো মূলত ডিসক্রিপটিভ, আপনার ডেটাকে ডিসক্রাইব করতেছে। আর আরেকটা যে গ্রাফ, আরেকটা যে অপশন আছে সেটা হচ্ছে কি টেবিল স্ট্যাটিস্টিক্স। মানে এই টেবিল দিয়ে আমরা মূলত ফ্রিকোয়েন্সি বুঝাই। ধরেন যে আমরা ছোটোবেলায় ক্লাস 5-এ বা অঙ্ক করছিলাম যে 1 2 3 4 আর হচ্ছে 5 মানে কেটে দিলাম, এই যে টালি করা, এই টালিটা হচ্ছে মূলত একটা ফ্রিকোয়েন্সি। আপনি ধরে নেন যে আমরা যখন অনেক আগে সার্ভের কাজ করতাম, দেখা যাচ্ছে তখন এমন ছিল যে আমার দায়িত্ব, আমার কাউন্ট করা লাগতো ট্রাক কতগুলো যাচ্ছে ট্রাক। তো আমি যেটা করতাম, একটা বোর্ড নিয়ে আমি মেন রোডের পাশে আমরা কয়েকজন দাঁড়িয়েছিলাম, আমরা একটা অনেক আগের কথা সার্ভে করতেছিলাম। তো তখন ডিজিটাল সার্ভেটা এতটা অ্যাভেলেবেল ছিল না, এখনও মনে হয় অনেক জায়গায় এই সার্ভেগুলো করা হয়। তো দেখা যাচ্ছে আমি এভাবে করে আমার আরেক কলিগ সে কাউন্ট করতেছিল ধরেন মোটর সাইকেল, আরেকজন কাউন্ট করতেছিল বাস, আরেকজন করতেছিল মাইক্রো বাস। তো এইভাবে করে আমরা প্রতি ঘন্টা একটা নির্দিষ্ট টাইমে একটা জায়গায় কী পরিমাণ ভেহিকেলস যাচ্ছে, মানে একটা রিমোট এরিয়ায় বা একটা বিভিন্ন লোকালিটিতে, ওইটা আমরা ট্র্যাক ডাউন করেছিলাম। তো এখন বারবার তো লেখা সম্ভব নয়, যেন আমরা টালি করতাম। একটা ট্রাক যাচ্ছে, একবার দাগ দিলাম, আর একটা ট্রাক যাচ্ছে, দাগ দিলাম, চারটা হলে 5 দাগ দিতাম, মানে 5। এভাবে করে 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 আমরা গুনতাম। তখন এইভাবে করে গুনলে হয়তো কয়টা আমরা টালি করলাম। তো এইটা মানে মূলত ফ্রিকোয়েন্সি, মানে একই জিনিস। মানে এখানে কি বোঝাচ্ছি, এই 5টা দাগ মানে হচ্ছে একই ট্রাক 5বার আসছে, মানে 5টা ট্রাক আসছে। ট্রাকের কাউন্ট একটা, কিন্তু 5 টাইমস আসছে। মাইক্রোবাসের কাউন্ট একটা, মাইক্রোবাস, কিন্তু এটা 5বার দেখা গেছে। তো এটাকে আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি। তো এই তিনটা জিনিস হচ্ছে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের আপনার পার্ট। তো আমরা যদি একটু এক্সাম্পলে চলে যাই, ধরেন এখানে ছিল যে 1000টা স্টুডেন্টের একটা স্কুলের রেজাল্টের একটা স্কোর দেওয়া আছে। এই স্কোরটাকে আমরা মূলত ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সকে উপর বেস করে আমরা একটা ডিটেলস দেখব। তার মধ্যে কি আছে, সামারি স্ট্যাটিস্টিক্সে কি আছে, একটা হচ্ছে মিডিয়ান, আর হচ্ছে কি এখানে হচ্ছে মিন যদি বলি তাহলে এখানে হচ্ছে 82.13 হচ্ছে টোটাল অ্যাভারেজ স্কোর আউট অফ, মানে 1000 স্টুডেন্টের মিন ভ্যালু। মিডিয়ান হচ্ছে 84, আর ম্যাক্সিমাম হচ্ছে ধরেন 100, মিনিমাম হচ্ছে 45। আর এদের যেই আপনার ডিফারেন্সটা রেঞ্জ হচ্ছে 55। তো আমরা এটাকে যদি একটু হিস্টোগ্রামে আমরা যদি এটাকে একটু প্লট করি, মানে গ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনে প্লট করি, তাহলে দেখেন এই যে হিস্টোগ্রামে প্লট করলাম। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে ওই যে একটু আগে যেটা বললাম মিন মিডিয়ান মোড, এটাকে আমরা একটু এভাবে করে যদি আমরা একটু এক্সপ্লেন করতে পারি, দেখেন যে প্লট ওয়াইজ করা হয়েছে আলাদা আলাদা করে। যে এই যে এখানে দেওয়া আছে 0 থেকে 1000 হচ্ছে এখানে আছে এই বরাবর মানে অ্যাক্সেস টাইটেল হচ্ছে এখানে নাম্বারটা ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে। আর এইখানে রেজাল্টটাকে প্লট মেজরিটি আমরা কী বলছি যে মেজরিটি হচ্ছে দেখেন
আমরা বলতে পারি যে এখানে হচ্ছে 200 থেকে 250, এর মাঝামাঝি যদি হিসাব করি তাহলে হয়তো ইট কুড বি 220 বা 230 হইতে পারে। সো 230 জন স্টুডেন্ট, তাদের মার্ক ছিল 80 থেকে 85। আচ্ছা, তারপরের সেকেন্ড মার্কটা হচ্ছে এইটা, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যদি বড় পিলারটা যদি বলি, স্কোরটা হচ্ছে এটা কত 70 টু 80। তাহলে এইটার মার্ক রেজাল্ট কত, এটা ইট কুড বি না 200 বরাবর না হলেও মোটামুটি ধরা যাচ্ছে 180। তারপর এটাকে বলতে পারি যে 180 জন অ্যাভারেজ স্টুডেন্ট হচ্ছে তারা মার্ক পাইছে 75 টু 80। তারপরের পিলারটা হচ্ছে কোনটা, এইটা। তো এইটার মার্ক কত হইতে পারে 120। তাহলে 120 জন পাইছে 70 টু 75। এরপর হচ্ছে এভাবে করে 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 আপনার এই ডিস্ট্রিবিউশনটা গেল। তো এই যে এইটাকে আমরা হিস্টোগ্রাম বলতেছি, মানে ডেটাটার এই পুরো ডেটাটার স্ট্যাটাসটা আপনি একটা গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, তারপরের স্লাইডে যদি একটু আমরা দেখি, এই একই ডেটাটাকে আমরা কি করছি, ওই হিস্টোগ্রামটাকে আমরা টেবিল এবং ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করছি। দেখেন এইখানে একটু আগে যেটা বললাম যে পুরো ডেটাটাকে 100% করার পর যে পুরো ডেটা সেটের 22%, মানে 220 জন পাইছে 80 থেকে 85-র মধ্যে, 200 জনের মতো পাইছে হচ্ছে 75 থেকে 80-র মধ্যে। এইভাবে করে কিন্তু ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। তো এখন আমার কথা হচ্ছে, আমরা এখন একটা এক্সাম্পলে চলে যাই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, যেটা আমরা একটু আগে বললাম যে সেন্ট্রাল টেন্ডেন্সিটা জিনিসটা কি। তো এখানে একটা এক্সাম্পল আমি লিখে রাখছি, আপনারা একটু সবাই খেয়াল করে দেখেন। এক্সাম্পলটা হচ্ছে এইরকম যে একটা পার্টিকুলার এরিয়াতে আমরা সার্ভে করতেছি। তো সার্ভে করতে যে আমাদের যে ফাইন্ডিংসটা আসছে বা অবজারভেশনটা আসছে, যে মূলত হচ্ছে এটা হচ্ছে একটা ডেভেলপার কোম্পানি। তো ডেভেলপার কোম্পানি একটা পার্টিকুলার এরিয়াতে, এই এরিয়াতে তারা কি করছে, এইখানে একটা প্লট ডেভেলপ করবে। তো তারা চিন্তা করতেছে এই পার্টিকুলার এরিয়ার মানুষ মোটামুটি ধরে নিলাম তারা কিনবে, এক্সাম্পল তারা এই এলাকার মানুষ আমার এই বিল্ডিংটা কিনবে। সো এখন বিল্ডিং কেনার আগে, আমরা বিল্ডিং ডেভেলপ করার আগে আমরা একটা সার্ভে করে দেখি যে আসলে এই এলাকার মানুষের বাইং ক্যাপাসিটিটা কেমন। তো এই জন্য র্যান্ডমলি তারা যেটা করলো, বিভিন্ন জায়গায় গেল, এখান থেকে ওইখান থেকে র্যান্ডম মানে স্যাম্পল সার্ভে করার জন্য কিছু মেথড আছে। ধরেন আপনি কিভাবে স্যাম্পল কালেক্ট করবেন, র্যান্ডম নিতে পারেন, মানে এরকম কিছু স্যাম্পলিং মেথড আছে। মেথড ফলো করে আপনার একটা মানে যে মেথড হলো সিম্পল র্যান্ডম আপনার সার্ভে, এই প্রসেসটা ফলো করলো যে র্যান্ডমলি একটা নির্দিষ্ট এরিয়া র্যান্ডম থেকে আমি র্যান্ডমলি 9 জন বা 10 জন বা একটা, মানে যদিও আপনার স্যাম্পলটা যেন পপুলেশনটাকে আপনার রিপ্রেজেন্ট করে। পপুলেশন বলতে বোঝাচ্ছি এই পুরো বক্সের মধ্যে যতগুলো মানুষ আছে, এই মানুষের সংখ্যা বা বাসার সংখ্যা, জনসংখ্যা। আর ওইখান থেকে আমি যতটুকু নিচ্ছি, মানে যতটুকু মানুষের উপর সার্ভে করতেছি, ওইটা যেন রিপ্রেজেন্ট করে। মানে সে ফর এক্সাম্পল আমি ভাত যেমন হওয়ার সময় আমরা 3-4টা ভাত যখন আমরা প্রেস করে দেখি যে না হয়েছে কি না, দেখলে কিন্তু বুঝি তার মানে কি এই অল্প কটা ভাত পুরো পাতিলার ভাতটাকে রিপ্রেজেন্ট করতেছে। আমরা কিন্তু টেস্ট করার সময় সবগুলো ভাত কিন্তু প্রেস করে দেখি না। বা একটা টায়ার ম্যানুফ্যাকচার কোম্পানি 1000 পিস টায়ার তৈরি করলো একটা ব্যাচে, এখন একটা টায়ারের লেন্থ বা স্ট্রেংথ চেক করার একটা দুইটা র্যান্ডমলি একটা দুইটা চেক করে তারা মানে একটা অ্যাজাম্পশন দিয়ে ফেলে যে আমার বাকি এই ধরা যায় যেহেতু এই ব্যাচের 3টা টায়ার মোটামুটি এত কিলো রান করলো, এরপরও নষ্ট হইলো, সো ধরা যায় সবগুলো টায়ার এত কিলো অ্যাভারেজে যাবে। এই যে একটা মানে রিপ্রেজেন্টেবল স্যাম্পল, এইটার একটা এটা একটা ব্যাপার থাকে। এটা আমরা সার্ভে করার সময় আমরা সার্ভে করার প্রসেসটা আর একটু জেনে নিব। এটা একটা বড় মানে এটা একটা বিশাল মানে আলাদা পড়াশোনা। তো বেসিক মানে থিমটা হচ্ছে এরকম। তো র্যান্ডমলি রিপ্রেজেন্টেটিভমূলক একটা ধরনের একটা স্যাম্পল কালেক্ট করা হলো। তো এইখানে 9 জন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনাদের গড়ে মানে আপনি মাসে কত টাকা উপার্জন করেন।
তো প্রথমে মাসুম বিল্লাহ সানি সে বললো ভাই আমি 25,000 ইনকাম করি, আরেকজন বললো ইমরান সে 30,000, এইভাবে করে করে টোটাল 9 জনের কাছ থেকে তাদের মান্থলি ইনকামের একটা ডেটা আমরা কালেক্ট করলাম। তো কালেক্ট করার পর গড়ের নিয়মটা কি, নর্মালি গড় কিভাবে করি, যে টোটাল কত জনের ডেটা কালেক্ট করলাম ওই ডেটা ডিভাইডেড বাই, মানে ওইটার গুণফল, ওটার যোগফল ডিভাইডেড বাই কতজন। তার মানে এখানে টোটালটার 9 জনের এই ইনকামটাকে যোগ করলাম, ভাগ করলাম 9 দিয়ে। তো করলে আমার অ্যাভারেজে আসতেছে 1,38,889 টাকা। এটা হচ্ছে গড় ইনকাম। তো ডেভেলপার কোম্পানি যেটা করলো সেটা হচ্ছে দেখলো যে ওকে এই এলাকার মানুষের অ্যাভারেজে তাহলে ধরে নেওয়া যায় মোটামুটি সবারই গড় ইনকাম আছে 1,38,000 অ্যাভারেজ, প্লাস মাইনাস হইতে পারে, এটা হচ্ছে অ্যাভারেজ ইনকাম। তো এই এখন ওনারা চিন্তা করলো যে ওনাদের মান্থলি ইএমআই ধরেন ওনারা ধরেন 40,000 টাকা বা 30,000 টাকা, 30K হচ্ছে ওনারা অ্যাভারেজে ফ্ল্যাটের ইনস্টলমেন্ট ধরবে। সো ওনারা এখন শুধুমাত্র এই একটা তথ্যের উপর ভিত্তি করে ওনারা এখন কি করলো, ওনারা এখন এই জায়গার প্লট মানে ফ্ল্যাট ডেভেলপ করা শুরু করে দিল যে হ্যাঁ এই এলাকার মানুষই কিনতে পারবে এবং তাদের বাইং ক্যাপাসিটি আছে। যদি এই মানে একটা তথ্যের উপর ভিত্তি করে ওনারা ডিসিশন নিয়ে ফেলে তাহলে এই ডিসিশনটা কি রাইট হবে না রং হবে, কি বলেন আপনারা? রং হবে। কারণটা কি? কারণ এখানে অ্যাভারেজ করতে গিয়ে কোনো একটা নির্দিষ্ট পার্সনের স্যালারি অনেক বেশি, যেটা অন্যদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, কিন্তু সেটা তো আসলে রিফ্লেকশনটা পারফেক্ট আসে নাই তাদের বাইং ক্যাপাসিটিতে। ওই একজনের কারণে অন্যদের বাইং ক্যাপাসিটিও বেড়ে গেছে, কিন্তু এটা তো আসলে রিয়েল রিফ্লেকশনটা আসে নাই। তার মানে এই যে একজন এফ রহমান এই লোকের মান্থলি ইনকাম 10 লাখ টাকা, তো এই লোকের যেহেতু 10 লাখ টাকা ইনকাম, তার মানে এই লোকটা হচ্ছে আমার এই ডেটা সেটের অতিরিক্ত অংশ। মানে আমি যদি মানে এইটা যদি আমার পুরো ডেটা সেট হয়, ধরেন আমি একটু একটা ড্র করি, যেমন এটা পুরো ডেটা সেট, তো এখানে হচ্ছে কত 25, এটা ধরেন স্টার্টিং ফ্রম 25, এটা 25, এটা 30, এটা 45, আমি একটু এটা হচ্ছে আবার 25, এরপর হচ্ছে 50, এরপরে হচ্ছে 35, তারপরে 15, তারপরে 25, তারপর হচ্ছে 10 লাখ। দেখেন আমার এই পুরো ডেটা সেটটা হচ্ছে এরকম ডেটা সেট। তো এই যেগুলো আমি দাগ দিলাম এগুলো হচ্ছে এক একটা অবজারভেশন, আর এটা হচ্ছে 1 মিলিয়ন। আমি যখন অ্যাভারেজ করতেছি আমার এখানে অ্যাভারেজ আসছে কত, 1,38,000 টাকা অ্যাভারেজে আমার আসছে। তো আমার দেখেন তো মেজরিটি ডেটা কোন পাশে, এদিকে না, শুধুমাত্র একটা ডেটা আমার এই দিকটায়, পুরো ডেটা সেটে একটা ডেটা এই দিকটায়। দেখেন মেজরিটি কিন্তু কোন দিকে, এই পাশে, আর একটা হচ্ছে এই পাশে। তাহলে এই একটা ডেটা, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, তো এই একটা ডেটা কি আমার ডেটার এই পুরো ডেটা সেটটার অতিরিক্ত অংশ না, মানে এক্সট্রিম হাই না? তার মানে যে কোনো ডেটা সেটকে আপনি যদি একটা ডেটা সেটকে আপনি একটা সরল রেখায়, মানে আপনি সরল রেখায় আঁকার পরে মেজরিটি ডেটা সেটের সেট যদি যেখানে থাকবে তার থেকে অতিরিক্ত দূরে, মানে এটা এক্সট্রিম হাই আবার এক্সট্রিম লো, এক্সট্রিম হাই অথবা এক্সট্রিম লো, এই দুইটার যে সিচুয়েশনে যদি কোনো ডেটা পান তাহলে ওইটাকে আমরা বলতে পারি স্ট্যাটিস্টিক্সের ভাষায় আউটলায়ার। তো এই আউটলায়ার মূলত এই মিন দ্বারা প্রভাবিত হয়। আমরা যদি মিন ফাংশনটা ব্যবহার করি তাহলে মিন ফাংশন ব্যবহার করলে আউটলায়ার প্রভাবিত হয়। তার মানে এইটা কিন্তু আমার ডেটাকে অ্যাকুরেটলি সেন্ট্রাল পয়েন্টটা ও কিন্তু আমাকে দিল না, ও যেটা মানে এই আউটলায়ার দ্বারা যেটা আমাকে বুঝাচ্ছে এটা ম্যাথমেটিক্যালি ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যালি ঠিক আছে, এটা কোনো সময় রং নাই, ডেটা ওকে, মানে আমার প্রসেস ওকে,
কিন্তু যেহেতু আউটলেট থাকার কারণে আমাকে অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে না। আমি কি করলাম, সেখানে সেক্ষেত্রে মিন করলাম, আমি মিডিয়ান করে দেখলাম। মিডিয়ান মানে হচ্ছে মিডল ভ্যালু। তো মিডিয়ান করে দেখলাম যে এটা হচ্ছে এই ডেটা সেটের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে মিডিয়ান কত 30। আর মুড, আরেকটা হচ্ছে কি মোড। মুড মানে কি, মুড মানে হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট, মানে যে নাম্বারটা আসতেছে। উদাহরণস্বরূপ যদি বলি যে আমরা এখানে 30 জন আছি, যেটা আর টাকা সবথেকে বেশি থাকবে ভাই। সবচেয়ে বেশি থাকবে ওইটাই, যে আমরা এখন 30 জন আছি, আমরা ধরেন এক্সাম্পল ডিনার করব, সবাই একত্রে আছি, আমরা কে কী খাবো বললাম। তো 30 জনের মধ্যে ধরেন 25 জনই বললো যে আমরা আসলে রাতে ধরেন এক্সাম্পল কাচ্চি খাবো, আর বাকি 5 জন 5 রকমের কথা বললো। এখন বলেন তো কোনটা জিতবে, মানে কোনটা খাওয়ার দিকে আসলে ইয়ে হবে? যে কোনো একটা খাবো, তাহলে ডেফিনেটলি 25 জন যেটা বলবো এটাই তো করবো, রাইট? তার মানে ওই মেজরিটির যেই ডিসিশনটা ওইটাই হচ্ছে আপনার মোড। তো যেমন ধরেন এই ডেটা সেটে আপনার 15,000, 25, 25, 25, 30, 35, কোন নাম্বারটা দুইবার মানে একের অধিক রিপিট হয়েছে 25, তাহলে এটা হচ্ছে মোড হচ্ছে 25। এখন একটা জিনিস দেখেন, মজার ব্যাপারটা দেখেন, এই যে বললাম যে ডেটা সেট, এই ডেটা সেটের মধ্যে প্রথম আমার এইটা হচ্ছে ধরেন আমার ডেটা সেটের মধ্যে ধরেন এই যে প্রথমটা 1,38,000 টাকা হচ্ছে আমার এই জায়গায় আসছে, আর এইটা হচ্ছে 10 লাখ টাকা। আর আমার সেন্ট্রাল পয়েন্ট দেখাচ্ছে এইটা, প্রথম আমি যদি মিডিয়ান করি মানে মিন করি, সেন্ট্রাল পয়েন্ট এইটা। আর আমি যদি মিডিয়ান করি তাহলে আমার সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে এইটা। আর মোট করলে 25,000, তার মানে এই যে মোটামুটি কাছাকাছি এটা আসতেছে। তাহলে এখন এই যে ডেটা সেটটা, এই ডেটা সেটের আমি যদি বলি তাহলে কি আমার মেজরিটির ডেটা যেহেতু এই জায়গাটার মধ্যে, এই যে এই জায়গার মধ্যে, তাহলে কি আমার কোন ডেটাটা রিপ্রেজেন্ট করতেছে আমার এই জনসংখ্যা মানে এই জনগণের উপার্জনকে? 25,000, 30,000 না 1,38,000, কোনটা বেশি রিপ্রেজেন্টেবল? 25,000। গড়ে 25,000, রাইট? মানে আমি ধরলাম 25 থেকে 30, এটার যে কোনো একটা কিন্তু রিপ্রেজেন্টেবল, রাইট? কিন্তু 1,38,000 কোনোভাবেই না। আচ্ছা, এই যে এক্সাম্পলটা আমি দিলাম, এই এক্সাম্পলটা দিয়ে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা যখন পরবর্তীতে কোনো ডেটার সেন্ট্রাল পয়েন্ট বের করব, এই একটা মেথড ইউজ করে কখনো ডেটার অ্যান্সার দিব না। আবারও বলতেছি, একটা মেথড অ্যাপ্লাই করে কখনো অ্যান্সার দিব না। প্র্যাকটিক্যাল লাইফে আমরা কি করব সেটা বলতেছি। ধরেন আপনাকে বলা হলো গত 3 মাসের সেলস কত, বা আপনার গত 1 বছরের অ্যাভারেজ টার্নওভার কত। তো এখন এই প্রশ্নটা যে করা হলো, আপনি এখন কিভাবে করবেন? আপনি কি অ্যাভারেজ করে জাস্ট ইকুয়াল টু অ্যাভারেজ লিখে ইন্টার দিয়ে যে রেজাল্ট আসবে ওইটা বলে দিবেন? তাহলে কি সঠিক হলো? আমার কথা কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। না ভাই, এটা সঠিক হবে না। তার মানে যদিও আপনাকে কি করতে হবে, তিনটা ফর্মুলা ইউজ করতে হবে। নাম্বার 1, প্রথমটা করবো অ্যাভারেজ, তারপর একটা করবো মিডিয়ান, তারপরে করবো মুড। এবার যদি দেখি যে তিনটার ব্যালেন্স, এক্সাম্পল ধরেন যদি এমন হয় আপনার তিনটার উত্তর একটা হলো ধরেন অ্যাভারেজ করার পরে হলো 32,000, মিডিয়ান আসছে 30,000, আর মুড আসছে 25,000, তাহলে কি আমরা গড়ে বলতে পারি না, এইভাবে বলতে পারি না যে হ্যাঁ এটা মানে 30 আমার একটা, মানে যদি এখন আমি ধরে নিই যে এই পপুলেশনের যে এরিয়ার মানুষের গড় ইনকাম 30-এর মধ্যে 30,000, তাহলে কি ঠিক আছে না আমার কথাটা? কারণ তিনটাই কিন্তু মোটামুটি কাছাকাছি ঠিক একই রকম আসছে, 32, 30, 25। জি, এটা মানে অনেকটা কারেক্ট। মানে ধরে নিতে পারি এটার অনেকটা কারেক্ট। তো তার মানে আমরা আজকে মানে এই যে এখন যে এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পল দিয়ে আমরা কি শিখলাম? নাম্বার 1, আমরা প্র্যাকটিক্যাল লাইফে যখন কোনো ডেটা সেটের সেন্ট্রাল পয়েন্ট বের করব বা অ্যাভারেজ বের করতে চাইবো, কখনো শুধু ইকুয়াল টু অ্যাভারেজ বা শুধু মিন লেখে যে রেজাল্ট আসবে এইটার উপর ভিত্তি করেই অ্যান্সার দিয়ে দিব না বা ক্যালকুলেশন করব না। আমরা এইটাও 3টা ফর্মুলা অ্যাপ্লাই করব, 3টা করে দেখব যে রেজাল্ট কি। যদি দেখি যে না, এই প্রতিটা মনে রাখবেন, যদি এই একটা থেকে একটার বিয়োগ ফল যদি 0-র কাছাকাছি যত হবে, ধরে নেবেন বা বুঝবেন আপনার ডেটাটা তত নর্মালিটি ফলো করতেছে।
এই যে ডিস্ট্রিবিউশনের কথা বললাম না একটু আগে, হিস্টোগ্রাম ডিস্ট্রিবিউশন, ওই এইটার একটা টেকনিক হচ্ছে যে মিন মাইনাস মিডিয়ান মাইনাস মোড, এই তিনটার যদি রেজাল্ট যত জিরোর কাছাকাছি আসবে তখন বুঝে নেবেন যে আপনার ডেটা সেটটা নর্মালিটি হোল্ড করতেছে নাম্বার ওয়ান, এবং এই ডিস্ট্রিবিউশনটা মানে মানে যদি এটাকে বেল কার্ভে আঁকেন তাহলে এরকম একটা শেপ পাবেন। তাহলে ধরেন এরকম একটা শেপ পাবেন, মোটামুটি একটা বেল কার্ভ পাবেন, একেবারে স্কুইড লেফট রাইট এরকম স্কুইড হবে না। তো হ্যাঁ ভাইয়া হ্যান্ড রাইজ করেছিলেন, বলেন ভাইয়া। জিরোর কাছাকাছি আসলে একটু বলবেন, আর আরেকটা কোশ্চেন ছিল এটা বলুন। জি, আর একটা জিনিস হলো যে কি ভাই, আমরা কি আউটলেয়ারটাকে অ্যাভয়েড করবো কিনা? হ্যাঁ আউটলেয়ারটাকে অলওয়েজ আমাদের অ্যাভয়েড করতে হবে 90% ক্ষেত্রে বা 95% ক্ষেত্রে। আচ্ছা, আর জিরোর কাছাকাছি আসাটা কি হবে? জি, মিন মাইনাস মাইনাস দিয়ে জিরোর কাছে আমি বুঝিনি আপনার কথাটা। আপনি বললেন যে ভাই জিরোর কাছাকাছি আসবে। হ্যাঁ মানে যতটা জিরোর কাছাকাছি আসবে বুঝবো যে ডেটা আমার মানে ডেটা সেটটা আমার পারফেক্ট, ওইটা কিভাবে? মানে আউটলেয়ার নাই কোনো। না না, ওটা বলতেছে না ভাই, মানে মিন মিডিয়ান মুভ থেকে মাইনাস দিয়ে বললেন না জিরোর কাছাকাছি। হ্যাঁ মানে এক থেকে বাদ দিব না, মুভ থেকে বাদ দিব না, সবগুলো একসাথে বাদ দিব না, মানে আপনি যে কোনো একটা থেকে ধরেন এক্সাম্পল, আপনি ধরেন 25 থেকে 30কে বিয়োগ করলেন, কত আসলো 5। আচ্ছা আবার ধরেন এক্সাম্পল আপনি 32 থেকে 30কে মাইনাস করলেন, কত আসলো 2। আবার 32 থেকে 25কে মাইনাস করলেন, কত আসলো 7। মোটামুটি দেখলেন এইটা হচ্ছে একটা রেজাল্ট, এটা হচ্ছে নাম্বার ওয়ান। আবার আপনি কি করলেন, ধরেন আপনার এক্সাম্পল যে ধরেন এটা হচ্ছে একটা ডেটা সেট, আর 1,38,000 থেকে যদি 25কে মাইনাস করেন তাহলে কত হয়, ধরেন এক্সাম্পল 1,05,000 বা 7 হয়। এখন 1,07,000 আর হচ্ছে মানে শুধু 2,000 বা 7,000 কোনটা জিরোর কাছাকাছি? বুঝতে পারছি। তো যেইটা জিরোর কাছাকাছি সেই ডেটা সেটটা হচ্ছে আপনার পারফেক্ট, বা সেই ডেটা সেটটা ওকে আমরা ধরে নিতে পারি। এটা টেকনিক জাস্ট। হ্যাঁ আনসার ভাই বলেন। ভাই আমরা মানে আউটলেয়ারটাকে বাদ দিব, মানে ব্যাপারটা এরকম যে হচ্ছে আউটলেয়ার আমাদের ডাটা সেটেই থাকবে, জাস্ট আমরা মিন মিডিয়ান মোড করার সময় ওইটাকে একটু কম গুরুত্ব দিব। ব্যাপারটা কি এরকম নাকি একবারেই বাদ দিয়ে দিব? বাদ দিয়ে আমরা এখন ডিপেন্ড করছে ডেটা সেটের উপর। এখন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনার কোম্পানিতে আপনি যেখানে আছেন আপনার এখানে অ্যাভারেজ কি বয়সের, মানে অ্যাভারেজ এমপ্লয়ীদের বয়স কত, এই যদি প্রশ্নটা করি আমি, বা অ্যাভারেজ স্যালারি কত, তাহলে এখানে অনেক আউটলেয়ার থাকবে আপনার। কেমন আউটলেয়ার থাকবে? ধরেন সর্বনিম্ন ইনকাম বেতন পায় ধরেন পিয়ন বা ক্লিনার 10,000 টাকা, আর সর্বোচ্চ বেতন পায় ধরেন সিইও, হ্যাঁ সে ধরেন পায় হচ্ছে ধরেন 25 লাখ টাকা। তো এই 10,000 আর 25 লাখ এই দুইটাই কিন্তু আপনার ডেটা সেটের একবারে লোয়েস্ট এবং হাইয়েস্ট ভ্যালু। এখন আপনি যদি এদেরকে দিয়ে অ্যাভারেজ করেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা আসবে না। তো ওই ক্ষেত্রে আপনাকে গ্রুপ ওয়াইজ করতে হবে। আচ্ছা আমাকে একটু 30 সেকেন্ড সময় দিও না, একটু চার্জারটা কানেক্ট করি। জি, তো যেখানে ছিলাম সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আউটলেয়ার বাদ দিতে হয়, কিছু কিছু ক্ষেত্রে আউটলেয়ার বাদ দেওয়া যায় না। তো ধরে রাখেন 95% ক্ষেত্রে আমরা আউটলেয়ারকে বাদ দিয়ে আমরা মূলত ডেটাগুলোকে অ্যানালাইসিস করব। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ ভাইয়া, যে হ্যান্ডেস করেছিলেন। ভাই আউটলিয়ারটা বাদ মানে আউটলিয়ার যেহেতু সমস্যাটা সমাধান করার জন্যই তো আমরা জাস্ট যে কোনো একটার উপর ডিপেন্ড করে আমরা ডিসিশন নিব না। মিন মিডিয়াম বা যে তিনটা আমরা প্রথমে বাইট করবো, বাইট করার পরে আমরা ডিসিশন নিব। এটা করলেই তো আউটলিয়ারের সেই সমাধান হয়ে যাবে নাকি সমস্যাটা? হ্যাঁ, আপনি যদি এক্সাম্পল ডেটা আউটলেয়ার আছে, উদাহরণস্বরূপ আপনার ডেটা আউটলেয়ার আছে, এখন আপনি যদি ধরেন শুধু মিন নিয়ে বা অ্যাভারেজ করে যদি রেজাল্টটা বের করে ফেলেন তাহলে আপনার এই আউটলেয়ার দ্বারা আপনার রেজাল্টটা প্রভাবিত হবে। সো ডেটাটা মানে আপনার রেজাল্টটা মানে কারেক্ট হবে না।
তো যখন আপনি মিডিয়ান করবেন তখন মূলত মিডিয়ান ফাংশনটা এমন ও অটোমেটিক আউটলায়ারকে বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে আপনাকে রেজাল্টটা বের করে দিবে মিডিয়ান ফাংশনটা। সো সাধারণত আউটলায়ার থাকলে আমরা মিডিয়ান ইউজ করি, আর যদি ডেটার মধ্যে কোনো আউটলায়ার না থাকে তাহলে আমরা অ্যাভারেজ ইউজ করি বা মিন ইউজ করি। আমি কি বুঝতে পারছি? জি ভাই, এখন বুঝতে পারছি। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। এই যে এখানে যে গ্রাফটা দেখালাম এটা হচ্ছে মূলত একটা বক্স প্লটের একটা গ্রাফ, তো এটার বিস্তারিত পরে দেখাবো না। তো এখন যেটা বলতেছিলাম, আমরা মোটামুটি সেন্ট্রাল টেন্ডেন্সি, প্রথম যেটা ছিল যে সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা মোটামুটি বুঝে গেছি যে একটা ডেটার সেন্ট্রাল পয়েন্ট কি। এটা বের করার জন্য আমরা 3টা মেথড ইউজ করি, মিন, মিডিয়ান, মুড। এবং যখনই আমরা কোনো অ্যানালাইসিস করব পরবর্তীতে, যেটা আউটলায়ার থাকুক আর না থাকুক আমরা 3টা করে দেখব। যদি দেখি যে না আউটলায়ার মানে মিনের ভ্যালু আর হচ্ছে মিডিয়ানের ভ্যালু আর মুডের ভ্যালু বিশাল বিস্তর তফাৎ, তাহলে বুঝবো যে এটার মধ্যে আউটলায়ার আছে। সো তখন আমরা কি করব, মিডিয়ানটাকে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ধরে নিব। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে মেজারমেন্ট অফ ডিসপারশন। আচ্ছা, ডিসপারশনের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল আমরা ইউজ করতেছি। এক্সাম্পলটা হচ্ছে এইরকম, ধরেন এক্সাম্পলটা হচ্ছে এইরকম যে ধরেন হচ্ছে আপনার 3টা সাবজেক্ট, মানে 2টা সাবজেক্ট, একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে ইংলিশ। তো আমরা মূলত কম্পেয়ার করব এই 2টা সাবজেক্টে স্টুডেন্টের যে কোয়ালিটি সমান কিনা। তো দেখা গেল যে বাংলায়ও স্টুডেন্টরা সব স্টুডেন্ট গড়ে 70 পাইছে, ইংলিশেও সব স্টুডেন্ট 70 পাইছে। তো এখন স্কুল কর্তৃপক্ষ বলতেছে যে এক্সাম্পল, বা আমরা কি বলতে পারি যে বাংলায় স্টুডেন্টদের কোয়ালিটি যা, আর ইংলিশে মানে ইংলিশ সাবজেক্ট স্টুডেন্টের কোয়ালিটি, একই স্টুডেন্টের কোয়ালিটি সমান। এই যে একটা স্টেটমেন্ট, বা 2জন সেলস পারসন, সেও ধরেন এই মাসে সে তার টার্গেট ফিল আপ করছে, আরেকজনও মিস্টার বি সেও টার্গেট ফিল আপ করছে। এখন যদি 2জনের মধ্যে যে কোনো একজনকে আমার বলতে হয় যে কে সবচেয়ে ভালো করছে, মানে দুজন থেকে যদি যে কোনো একজনকে আমার সিলেক্ট করতে হয়, ওই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, যে মেথডটা ফলো করি, সেটা হচ্ছে মেজারমেন্ট অফ ডিসপারশন মেথড ফলো করি। ধরেন 2টা শেয়ারের ভ্যালু, 3টা শেয়ারের ভ্যালু, ধরেন 3টার মধ্যে ডিভিডেন্ড ধরেন সবচেয়ে মানে এ বি সি, এ এবং বি, ধরেন বি শেয়ারটা ডিভিডেন্ড খুব বেশি দিবে বা দিচ্ছে। এখন আপনি কোনটা কিনলে আপনার জন্য সুইটেবল হবে, এ অর বি? এখন ডিসপারশন করার পর, রেজাল্ট বের করার পর যেই রেজাল্টটা আমরা পাবো, তখন আমরা বলতে পারবো যে এ নিব না বি নিব। তার মানে হচ্ছে মূলত ডিসপারশন মূলত আপনার ডেটার কোয়ালিটিটাকে চেক করে দিচ্ছে। আমার কথা বোঝা গেছে? 2জন সেলস পারসনের মধ্যে কোন সেলস পারসনটা ভালো, একই রকম টার্গেট ফিল আপ করছে, তারপরেও এর মধ্যে কে ভালো, এই জিনিসটা ম্যাথমেটিক্যালি আপনার স্ট্যাটিস্টিক্যালি আপনার ডিসপারশনটা আমাদেরকে বলে দেয়। তো এখন আমরা যদি বলতে চাই যে বাংলা এবং ইংরেজি এই 2টা সাবজেক্টেই স্টুডেন্টের কোয়ালিটি ভালো, এই কথাটা যদি বলতে চাই, অথবা যদি আমাদেরকে বলা হয় যে কোন সাবজেক্টে স্টুডেন্টের কোয়ালিটি বেশি ভালো, তখন আমরা কি করতে পারি? ঘটনা কিন্তু আমি যে একটা ঘটনা বললাম, আপনাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে আপনারা মোটামুটি ঘটনাগুলো মিলাই নিন। আমি মোটামুটি 2-3টা এক্সাম্পল দিলাম, আশা করি আমার এক্সাম্পলগুলো বুঝতে পারছেন। তার মানে বাংলায় ভালো, ওকে। তো সো বাংলার কোয়ালিটি আপনারা বলতেছেন, একজন বলতেছেন বাংলার কোয়ালিটি ভালো দেন ইংলিশ। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে বুঝলাম? ডাটার কোয়ালিটি দেখে, বা ইংলিশে দেখা যাচ্ছে কি বলবো, কনসিস্টেন্সিটা ঠিক নাই। কেউ খুব বেশি, আবার কারো কনসিস্টেন্সি অনেক লো। মানে এটা যদি আমরা ক্রিকেটারকে দিয়ে উদাহরণ দেই, যে 2টা ব্যাটসম্যান, 2জনই এক সিজনে 1000 রান করলো। একজন হচ্ছে হয়তো 1000 রানের মধ্যে 3-4টা সেঞ্চুরি ছিল, আবার অনেকগুলো ডাক মারছে। আর একটা ব্যাটসম্যান হয়তো পুরা সিজনেই সে অ্যাভারেজ 45, 50, 70, 80 এরকম করে 1000 করছে। তাহলে ডেফিনেটলি যে ব্যাটসম্যানটার কনসিস্টেন্সি অনেক ভালো ছিল সে বেটার, জিনিসটা সেটাই। আচ্ছা
পারফেক্ট। এটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি ব্যাপার। আমরা এখন এটা আসলে কিভাবে মানে এটা তো আপনি তো মুখে বললেন, কিন্তু যখন আপনার খুব মাইক্রো ডেটা থাকবে, কম্পেয়ার করার মতো করে, তখন তো আসলে এভাবে চোখে দেখি বোঝা যাবে না, খালি চোখে। তো এটা তো আমাদের তো একটু ম্যাথমেটিক্যালি করতে হবে। তো আমরা এটাকে একটু করে দেখি। প্রথমত হচ্ছে আমরা যেটা করব, আমরা এই ডেটাটাকে একটা সরল রেখায় আঁকবো। এই সরল রেখা বলতে আমি কিন্তু এটা একটা গ্রাফ বুঝাচ্ছি। আমি এই গ্রাফটা আপনাদেরকে দেখাই দিব। এটা হচ্ছে আমাদের এক্সেলে বার গ্রাফটা আছে না, বার গ্রাফ আপনারা ইউজ করছেন, বার গ্রাফ, বার প্লট। তো এই বার গ্রাফটা আমি মূলত এখানে ব্যবহার করছি। দুইটা বার, একই বার গ্রাফ করছি। বার গ্রাফটা নেওয়ার পর আমি যেটা করছি, এটাকে জাস্ট ছোট করে দিছি। তাহলে করার পরই লেভেলটা অন করে দেওয়ার পর আমার ডেটাটা এরকম হয়ে গেছে, মানে একটা মূলত একটা সরল রেখার উপর আমি ডেটাগুলোকে প্লট করলাম। এটা বার গ্রাফ দিয়ে করি আর কি আমি নর্মালি বোঝার জন্য। তো দেখেন এটা হচ্ছে দুইটার অ্যাভারেজ সেম। সেও বাংলায় 70, মানে এই একটা একই স্টুডেন্ট বাংলায় সে 70 পাইছে, ইংলিশে 70 পাইছে এক্সাম, মানে এই সবগুলি স্টুডেন্টরা। তো দুইটা ক্লাসের স্টুডেন্ট যেহেতু সেম, মানে ওভারেজ, কিন্তু এটা যখন আমরা ডিস্ট্রিবিউট করতে গেলাম, ডিস্ট্রিবিউট করতে যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটু গ্যাপ, ডিস্ট্রিবিউশনটা একটু গ্যাপ। এইটা হচ্ছে অ্যাভারেজ 70। দেখেন এই 70-এর মোটামুটি কাছাকাছি আছে, কিন্তু 68, 65, 67, 72, 75। আচ্ছা এখন দেখেন তো এটা রেঞ্জ কতটুকু, লোয়ার রেঞ্জ কত 65, আপার রেঞ্জ 75। তাহলে হচ্ছে আপনার মূলত মিন বিটুইন ডিস্টেন্স কতটুকু আছে এটার 10। এবার আসেন ইংলিশে। ইংলিশের ডিস্টেন্স কত দেখেন 43, 47, 51, 90, 93, 96। তাহলে এর লোয়ার ভ্যালু হচ্ছে 43, আপার ভ্যালু 96। এই দুজনের মধ্যে ডিস্টেন্স কত আছে প্রায় 55 সামথিং, ধরে নিলে 53। তাহলে দেখেন তো এইটার রেঞ্জ হচ্ছে 10 আর এইটার রেঞ্জ হচ্ছে 53। এখন বলেন কার কোয়ালিটি বেটার? বাংলা। বাংলা। তার মানে মনে রাখবেন সহজ মানে সহজ টেকনিক, মানে স্ট্যান্ডার্ড, মানে এত কঠিন কিছু যাওয়ার দরকার নাই। যেই ডেটা সেটের রেঞ্জ যত কম, ওই ডেটা সেটের কোয়ালিটি তত ভালো। দুইটা সেলস পারসন এ এবং বি, দুইজনের সেলসের অ্যাভারেজ সেম, বাট রেঞ্জ কার কত দেখলাম যে রেঞ্জ হচ্ছে এর হচ্ছে কম, বির হচ্ছে অনেক বেশি। উদাহরণস্বরূপ যদি বলি, ধরেন একটা মিস্টার এ এবং মিস্টার বি, ধরেন এটা হচ্ছে তাদের একটা সেলস, মানে একটা মাস। তো এই এক মাসের মধ্যে মিস্টার এ আর এখানে মিস্টার বি যে কাজটা করছে, এ যেটা করছে সেটা হচ্ছে, এটা হচ্ছে এর সেলস রেকর্ড, 10 দিনের সেলস ধরেন। এটা হচ্ছে মিস্টার এ, মিস্টার বি। এখন দেখেন এইখান থেকে এখানের দূরত্ব কত, এখান থেকে এখানের দূরত্ব কত। দেখেন প্রতিটা দূরত্ব কিন্তু একটা নির্দিষ্ট একটা ব্যালেন্স আছে, এবং দূরত্বটা কিন্তু কম, এ থেকে এর দূরত্ব কম, কিন্তু এইটার থেকে এর দূরত্ব কিন্তু অনেক বেশি। এটার যে যেটা বলেন যে ফ্রিকোয়েন্সিটা সুন্দর না, কনসিস্টেন্সিটা সুন্দর না। তো যখন আমরা কোয়ালিটি চেক করতে যাব কোনো কাজের ক্ষেত্রে, আমরা যখন কোয়ালিটি চেক করব তখন আমরা অবশ্যই এই প্রসেসটা ফলো করব। আমরা যদি রেঞ্জ দেখে ফেলি কম, ওইটাকে আমরা সিলেক্ট করে ফেলবো। যেই শেয়ারের রেঞ্জটা আপনার কাছে কম হবে, মনে রাখবেন যে ওই শেয়ারটা কোয়ালিটিটা ভালো, ওই শেয়ারটা রিস্ক কম। আবার ধরেন মানে যেই এমপ্লয়িটার, ওই যেটা বললাম, যেই এমপ্লয়িটার হচ্ছে সেলসের ও বা অ্যাটেন্ডেন্সের কোয়ালিটি মানে রেঞ্জ কম, ওই এমপ্লয়ির কোয়ালিটি বেটার, ওই এমপ্লয়িটা বেটার, ভালো। তো আমরা এখন একটু এতটুকু কি আমরা বুঝছি? জি ভাই। কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা এইবার একটু দেখেন, মজার একটা ব্যাপার হচ্ছে, আমরা তো অ্যাভারেজে তো আমরা কত 70ই ছিল, রাইট? গড়ে চল কত 70 ছিল। তো এখন এই 70 আমরা যেটা করতেছি সেটা হচ্ছে, এই 70 থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে দূরত্বটা বের করতেছি। দেখেন এটা হচ্ছে 70, তো এই 70 থেকে এই ভদ্রলোক শাহাদাত হোসেন সে কত পেয়েছে 75। তাহলে সে অ্যাভারেজ থেকে কতটুকু দূরে আছে?
5, 5 এটা কি +5, রাইট? জি +5। মাসুম বিল্লাহ সানি সে হচ্ছে কত 72, তাহলে +2। আচ্ছা, তারপর হচ্ছে মাহমুদুল হাসান সে 68, তাহলে সে কত -2। এভারেজ থেকে সে তার মাত্র 2 কমে আছে। আব্দুল মামুন 5 কমে আছে, আল ইমরান 3 কমে আছে। তারপরে কি সৌমিক রহমান সে সে কত 3-এ আছে। তাহলে এই যে প্লাস মাইনাস যে আমরা যেটা দেখতে মানে যে প্লাস মাইনাস যে একটা ডিস্টেন্স মানে গ্যাপ আছে, তো এইটা যদি আমরা এই মাইনাস প্লাস গুলোকে ধরে আমরা যদি ইমাজিন করেন যে আমরা অ্যাবসুলেট করে ফেললাম, যে কোনো প্লাস মাইনাস নাই, অ্যাবসুলেট করার পর যে গড়টা আসবে এই গড়টাকে বলতেছি আমরা মিন মানে এই অ্যাভারেজ থেকে অ্যাবসুলেট করার পর যে গ্যাপ ডেভিয়েশনটা হয় এই ডেভিয়েশনটাকে বলি মিন অ্যাবসুলেট ডেভিয়েশন বা ম্যাড বলে থাকি। মানে কি? মানে হচ্ছে প্রত্যেকের মধ্যে প্রত্যেকের পারস্পরিক দূরত্ব হচ্ছে 3.3 করে। কথার উত্তর মানে আমার কথাটা কি বোঝা গেছে? জি ভাই বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, এই যে আমি এখন যেটা বললাম এই জিনিসটা হচ্ছে এই থিমটা মূলত একটা কোড। ইমাজিন করেন এটা একটা কোড। এই কোডটা ইউজ করা হয় আমরা এই এক্সেলে বা পাওয়ার পয়েন্টে আমরা অনেক সময় ডিস্ট্রিবিউশন করি না, মানে ওই যে দেখবেন আপনি হরাইজন্টালি ডিস্ট্রিবিউট, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট। এক্সাম্পল আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে জিনিসটা একটু বুঝবেন। মানে ধরেন 3টা বক্স আঁকলাম, 3টা বক্স আঁকার পর আমি যদি এটাকে হরাইজন্টালি ডিস্ট্রিবিউট করে দিই, দেখবেন ও বাঁকা টাকা থাকুক সোজা হয়ে যায়, একটা সমান দূরত্বে সোজা হয়ে যায়। ধরেন সরি ওকে, আমরা জাস্ট 4টা বক্স আঁকি বোঝানোর জন্য। তাহলে আমি তাহলে আপনারা ধরতে পারবেন, কোরিলেট করতে পারবেন আসলে অ্যালগোরিদমগুলো আসলে কীভাবে ডেভেলপ করা হয়েছে। মানে দেখেন এই স্ট্যাটিস্টিক্সটা আসলে কোথায় কাজে লাগছে। ধরেন এটা একটা বক্স আঁকলাম, এখন এটাকে কপি করলাম, পেস্ট করলাম, 4বার পেস্ট করলাম। দেখেন একটা বক্স আমি ধরেন এই 4টাকে ধরে আমি কি করলাম, একটু সমান করে দিলাম। এই যে অ্যারেঞ্জে গেলাম, এই যে অ্যালাইনমেন্টে গেলাম, আমি কি দিলাম, ধরেন মিডল অ্যালাইন করলাম। আচ্ছা দেখেন এই যে 4টা বক্স কিন্তু মানে সমানভাবে আছে। আমি যদি এখন এখানে একটা আর একটু বোঝানোর জন্য একটা লাইন ড্র করি, তাহলে জিনিসটা একটু বুঝবেন। দেখেন এইটা হচ্ছে আমার বক্স, হ্যাঁ। এখন এর থেকে এর দূরত্ব, এই যে বক্সগুলোকে যদি আমি এখন এভারেজে আনতে চাই, এই একটা বক্স, এটা একটা মানে কপি পেস্ট, দেখেন এইটাকে আমি জাস্ট কি করব, সিলেক্ট করে আমি অ্যারেঞ্জে গেলাম, অ্যালাইনমেন্টে গেলাম, এই দেখেন ডিস্ট্রিবিউট হরাইজন্টালি। দেখেন এখন কি নির্দিষ্ট দূরত্বে ডিস্ট্রিবিউট হয়ে গেল না? এর থেকে এর যে দূরত্ব, এর থেকে এর দূরত্ব, এর থেকে দূরত্ব সমান হয়ে গেল না? জি আচ্ছা, এই যে কাজটা হলো আমি তো আইকনের মাধ্যমে করলাম, বাট এটা কিভাবে হলো? এটা হলো হচ্ছে ও প্রথমে যে কাজটা করছে এই গড় বের করছে, প্রত্যেকটার একটা ডিস্টেন্স ক্যালকুলেট করছে, কত থেকে কত পিক্সেল আছে তার গড় বের করছে। গড় থেকে যেটা করছে ওই অ্যাভারেজ করে, অ্যাভারেজ থেকে প্রত্যেকটার দূরত্ব বের করছে, অ্যাভারেজ থেকে সে কতটুকু দূরে আছে, সে কতটুকু আছে, সে কতটুকু আছে। এরপর এটাকে কি করছে, সে একটা ডেভিয়েশন করছে, মানে এই যে গ্যাপটা 5, 2, 3 এভাবে করে এটার অ্যাভারেজ করছে, করে দেখলো 3.3। তার মানে এই 65 আর এই 75 এই যে ডিস্টেন্সটা আছে এখানে দেখেন গ্যাপ কত, কারণ এটার গ্যাপ আর এটার গ্যাপ কি সমান? না, আবার এটার গ্যাপ অনেক বড় গ্যাপ না? এই যে গ্যাপগুলোকে যদি আমি ডিস্ট্রিবিউট করে একটা সমানভাবে আনতে চাই, তাহলে আমার প্রতিটা গ্যাপের দূরত্ব কত দিব? 3.33। 3.33। এটাই মূলত এই যে এই
এখানে কাজ করছে। সো এই যে পাওয়ার পয়েন্টের যে এই স্লাইডটা, এই যে অপশনটা ডিস্ট্রিবিউশন যে অপশনটা, এই অপশনটা ডেভেলপ করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে এই যে আপনার এই অ্যালগোরিদম ব্যবহার করে, এই যে মেজারমেন্ট অফ ডিসপারশন টেকনিকটা ব্যবহার করে, এইটার যে অ্যালগোরিদম এটা ব্যবহার করে মূলত এই মানে ইলাস্ট্রেটর, ফটোশপ, তারপর হচ্ছে আপনার ইভেন দো এখন যে আপনার এই যে রকেট টেকনোলজিতেও এই জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে, এই অ্যালগোরিদমটা ব্যবহার করা হচ্ছে, যে ডিস্ট্রিবিউট করে দেওয়া ইকুয়ালি। মানে এটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। মানে আপনি যদি মেশিন লার্নিং, ইভেন দো মেশিন লার্নিংয়ে যান বা অন্যান্য আপনার মেকানিক্যাল মানে কোনো ডিভাইস যদি দেখেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে যে লজিকগুলো ব্যবহার করা হচ্ছে, এই লজিকগুলো আসলে এই লজিকগুলো। ব্যাপারটা কি বুঝাতে পারছি আমি? জি ভাইয়া, বুঝতে যদিও পারছি। আপনাদের ক্লাসের সাথে এটা রিলেভেন্ট না, কিন্তু আমি মূলত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে স্ট্যাটিস্টিক্স মানে আপনারা অ্যানালাইসিস করতেছি একভাবে, কিন্তু আপনার আমার এই অ্যানালাইসিসটা যখন আরেকটু ইনডেপথ হয় তখন, বা কোনো এটাকে মেশিন লার্নিংয়ে কনভার্ট করি বা ইনডেপথ হয়, তখন কিভাবে কাজ করে প্র্যাকটিক্যালি, জাস্ট এটা বোঝানোর জন্য এটা দেখানো। সো তার মানে এটা কীভাবে আসলো, গড় থেকে প্রতিটা অবজারভেশনের দূরত্বকে আমি বের করছি, কোনোটা 5 প্লাস মানে +5, কোনোটা -5 বা -1, পজিটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু। তো আমি তারপরে কি করলাম, এইটার আগে একটা লিখলাম এবিএস, একটা ফাংশনের নাম। এক্সেলে যে আপনি যখন ইকুয়াল টু এবিএস লিখে ইন্টার দিবেন, তখন ওই ভ্যালুটাকে সে কী করে, অ্যাবসোলিউট করে দেয়। ওই যে আমরা ছোটোবেলায় পড়ছিলাম না, পরম মান, মনে আছে? অ্যাবসোলিউট ভ্যালু অঙ্ক ছিল যে -5 অ্যাবসোলিউট ভ্যালু করে ফেললাম, শুধু 5 হয়ে গেল। যদিও ম্যাথমেটিক্যালি 100% এটা মানে কি বলে এটাকে, সার্টিফাইড না, ভ্যালিড না, তারপরেও এই ভ্যালুটা আমরা ইউজ করে থাকি। তো এই এবিএস এটা করে যেই রেজাল্টটা আসলো, এইটার গড় বের করলাম, এইটাকে আমরা বলতেছি মিন অ্যাবসোলিউট ডেভিয়েশন। তো দেখেন ওইটার রেঞ্জ আমরা যখন করছিলাম পাইলাম 10, আর এটার রেঞ্জ ছিল ধরেন 55। আমরা যখন এইটাকে ম্যাট করলাম তখন পাইলাম 3.33, আর এই ডাটাটাকে ম্যাট করলাম তখন পাইলাম 23.00। দেখেন তো জিরোর কাছাকাছি কোনটা? বাংলা, 3.33। রাইট। তার মানে বাংলার কোয়ালিটি বেটার। তার মানে আমরা কি রেঞ্জ বের করেও, আমরা রেঞ্জ দিয়েও কাজটা করতে পারি, আবার ম্যাট বের করেও কাজটা করতে পারি। আচ্ছা, তারপরে আমরা ধরেন আমরা কি করলাম, আমরা এই ম্যাট ফাংশনটাকে আসলে ম্যাথমেটিক্যালি এতটা অ্যাপ্রোপ্রিয়েট না। আপনি যখন মেশিন লার্নিং বা কোনো ডিপ লার্নিং কোনো মডেল আপনি কাজ করবেন, মূলত তখন এই ম্যাট ফাংশন বা ম্যাট ফর্মুলা দিয়ে কাজ করে না। কি করতে হয়, ম্যাথমেটিক্যালি প্রুভেন হচ্ছে, আপনি এই প্লাস মাইনাস মানে মনে করে গায়েব করে দেওয়া দরকার নাই। মানে প্লাস বা মাইনাস ভ্যালুটাকে অ্যাবসোলিউট করার আরেকটা টেকনিক আছে, সেটা কি, পাওয়ার। আমরা যদি 5-এর উপর পাওয়ার দেই কি হয়, তাহলে 25। আমরা যদি -2-এর উপর যদি একটা পাওয়ার দিই, মানে একটা স্কোয়ার দিই, তাহলে কি হয়, 4 হয়ে যায় না? দুইটা মাইনাসে প্লাস হয়, আর 2 × 4। আমরা কি সবাই কি বুঝতেছি? জি 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 ভাই, ছোটবেলার সহজ অঙ্ক, রাইট? -2 স্কোয়ার মানে কি, -2 × -2, তাহলে এই মাইনাসে কি হয়, প্লাস। আর এটা কি হয়, 2 × 4, তাহলে প্লাস যেহেতু আগে থাকলে আমার লেখা লাগে না, সো আউটপুট রেজাল্ট কি, 4। তার মানে মাইনাস থাকুক প্লাস থাকুক, যখন আমরা এটাকে স্কোয়ার করলে কি, মানে স্কোয়ার করলে কি হয়, আমার এটার মানে ভ্যালুটা পজিটিভ ভ্যালুতে চলে আসে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করলাম, আমরা 5-5-এর উপর রুট করলাম, এইভাবে করে আমার মানটা আসলো এই যে 25/2। এখন কি আমার কি, এইটাকে আমি যখন গড় করব, তখন যে রেজাল্টটা আসবে এইটাকে আমরা বলতেছি ভ্যারিয়েন্স। আমি কি বুঝাতে পারছি ভাইয়া? ভ্যারিয়েন্সটা আরেকবার বলেন। আমরা প্রথমত বের করলাম অ্যাভারেজ থেকে প্রতিটা অবজারভেশনের দূরত্ব বের করলাম
5 2 -2 -5 -3 3 এতটুকু বুঝছি আমরা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন এইটাকে তো আসলে ডিরেক্টলি আমি তো 2 কে উঠাই দিতে পারি না। ধরেন আমি কি করলাম, আমি আরেকটা ম্যাথ ইউজ করলাম, যেটাকে স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করে দেওয়ার ফলে কি হলো, 25 4 4 25 9 9, রাইট? হ্যাঁ তো এখন তো আমার পজিটিভ নেগেটিভ ভ্যালু তো চলে গেছে, রাইট? সবই তো পজিটিভ ভ্যালু হয়ে গেছে। হ্যাঁ এখন এইটাকে আমি যখন আবার অ্যাভারেজ করব, গড় করব, তাহলে আমার যে ডিস্টেন্সটা আসবে, সেই ডিস্টেন্সটাকে বলা হয় হচ্ছে অ্যাভারেজটাকে, সেটার গড়টাকে বলা হয় হচ্ছে আপনার ভ্যারিয়েন্স। এই যে এখানে 12.67 এটা তো এইটা জি জি, এটাকে আমরা বলতেছি ভ্যারিয়েন্স, ভি। ভেরিয়েন্স। ওকে ওকে। বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না কোশ্চেন। আচ্ছা, এখন এই যে ভ্যারিয়েন্সটা আসলো, এটা কিসের মাধ্যমে আসলো? আমার আমার অ্যাকচুয়ালি যে মানে ডিফারেন্স যে ডেটাটা অ্যাভারেজ থেকে, ওইটার উপর আমি স্কোয়ার করার কারণে। আচ্ছা, এখন আরেকটা অপশন আছে আমার হাতে, যেটা কি রুট ওভার বলি আমরা, যে রুট করলে আবার সে আগের ভ্যালুতে চলে আসে। ধরেন আমি 25-এ রুট করলাম, কত হবে? 5। হুম 4-এ রুট করলাম 2। তার মানে আমার যে মানটা আসলো, এই মানটা তো অ্যাকচুয়ালি মানে বেশি না, কারণ এটা কি আমি স্কোয়ার ভ্যালু। তো এই স্কোয়ার ভ্যালু এটার সাথে অ্যাড করা আছে। সো এটাকে যদি আমি দূর করতে চাই, আমি যদি আমার অরিজিনাল ভ্যালুটাকে আনতে চাই, তাহলে কি করতে হবে, আমার এই যে ভ্যারিয়েন্সটা আছে এইটাকে আমি জাস্ট রুট ওভার করে দিব। তো এই 12.67 এটাকে যদি রুট ওভার করে দিই, তাহলে আউটপুট কত আসে? 3.56। ওকে। এই যে জি। রেজাল্টটা আসলো, এই রেজাল্টটাকে আমরা বলতেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এসটিডি বলে থাকি, এটাকে বলে থাকি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি? তার মানে কি দাঁড়ালো? আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ভ্যারিয়েন্সের রুট ওভার। ভ্যারিয়েন্সটা কোত্থেকে আসলো? ভ্যারিয়েন্সটা আসছে আমার এই যে এমএডি, এটা কি ভাই? মিন না? মিন অ্যাবসোলুট ডেভিয়েশন। মিন অ্যাবসলিউট ডেভিয়েশনকে আমি যখন মানে স্কোয়ার স্কোয়ার করে আমি যে ইয়েটা পাইছি, এভারেজটা পাইছি, এগুলো স্কোয়ার করার পরে মানে আমি যে আমার এভারেজটা আমার পাইছি। যে প্রতিটা মার্ক থেকে আমার মানে ম্যাথ থেকে আসে না, এটা মূলত ভ্যারিয়েন্সটা আসতেছে কি আমার 5 থেকে আসলো সেটা বলেন। কোন পাঁচটা? এই যে এই পাঁচটা। হ্যাঁ, প্রথম 5টা। এটা হচ্ছে আমার ওই যে এভারেজ থেকে ডিসটেন্স, এভারেজের সাথে আমার ডিসটেন্স। মার্ক যেটা ছিল সাদাত হোসেনের যে মার্ক, ওই মার্ক থেকে আমি অ্যাভারেজ বিয়োগ করছি। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি ভাইয়া। সো বিয়োগ করার পর যে রেজাল্টটা আসে, তার মানে আমার মূলত আমার ভ্যালু থেকে অ্যাভারেজটাকে বিয়োগ করার পর যে রেজাল্টটা আসছে, ওই রেজাল্টের উপর যখন আমি রুট অফ স্কোয়ার করব, ওই স্কোয়ারের যে রেজাল্টটা আসবে, ওইটার অ্যাভারেজটা হচ্ছে ভ্যারিয়েন্স। আর ভ্যারিয়েন্স। ওই ভ্যারিয়েন্সে রুট করে দিলে, আবার যখন আমি আগের রুট করে দিব, তখন আসবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মানে হচ্ছে মূলত প্রতিটা অবজারভেশন একটা থেকে আরেকটার যে স্ট্যান্ডার্ড যে দূরত্ব হওয়া উচিত, মানে হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড দূরত্ব কত হওয়া উচিত, ধরেন এর থেকে দূরত্ব কত, ধরেন এক্সাম্পল 1.1, এক্সাম্পল ধরেন 1.1, এটা থেকে এটার দূরত্ব কত, ধরেন 2.5, এখান থেকে এর দূরত্ব কত, ধরেন 5.5। বাট যদি আমি এই 4টাকে এই ডিস্টেন্স সেম রাখি, মানে ওপেনিং শুরু, মানে এটা হচ্ছে শুরু এবং এটা হচ্ছে শেষ, ওপেনিং এবং ক্লোজিং ডিস্টেন্সটা সেম রেখে যদি মাঝখানের দুটাকে ঠিক করতে চাই, তাহলে কতটুকু আগাইতে হবে? এই যে এই প্রশ্নটা যদি আসে, তাহলে এটার উত্তরটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালুটা যা আসবে ওই অনুযায়ী সাজাইতে হবে। এই যে আমার যে রেজাল্টটা আউটপুট হলো, ডিস্ট্রিবিউট করলাম হরাইজন্টালি, এটা মূলত ব্যাকগ্রাউন্ডে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে ওই মানটা দিয়ে করা। বুঝতে পারছি ভাইয়া। তো এখন কোশ্চেন হচ্ছে, ডেটা অ্যানালাইসিস করার সময় আমরা যখন কোনো একটা শেয়ারের, ধরেন 5টা শেয়ার দেখলাম, 5টা শেয়ারের মধ্যে আমি এখন যে কোনো একটা শেয়ার বা 2টা শেয়ার কিনবো। এখন কোন শেয়ার কি করব, আমি প্রথমে এই ডেটাগুলার শেয়ারের ভ্যালুগুলোকে নিয়ে, এক্সাম্পল আমি ওই শেয়ারের ভ্যালুগুলার বা শেয়ার হিস্ট্রিক্যাল ডেটাগুলো নিয়ে আমি কি করলাম, আমি একটা এসটিডি করলাম প্রত্যেকটার।
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে দেখলাম 5টার মধ্যে যেই 2টার মান সবচেয়ে কম 0-র কাছাকাছি আসবে আমি সেই 2টা কিনবো। এখন হোক ওই 2টা আমার শেয়ারের মানে প্রফিট কম দেখ, তাও কি আমার জন্য রিস্ক ফ্যাক্টর কি কম কিনা? জি আমার কোম্পানির আমাকে ধরেন 5টা কাস্টমার বা একটা প্রজেক্ট করতে হবে। এখন এই প্রজেক্ট করার ক্ষেত্রে যে প্রপোজালগুলো আসছে, প্রপোজালের আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে দেখতে পারি যে কোনোভাবে হোক। করে দেখার পর বা আমি একটা ধরেন এক্সাম্পল, আমি একটা ডিভাইস কিনবো, একটা পাওয়ার প্ল্যান্টে একটা মেশিন কিনবো আমি। তো এখন আমি দেখলাম যে 3টা মেশিনের মানে রান টাইমের বা ইরোর লগের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি 3টা মেশিনের কম্পেয়ার করলাম, যেটার সবচেয়ে কম ওই মেশিনটা আমার কোয়ালিটি ভালো, ধরে নিব ওই মেশিনের গুণগত মান ভালো। এখন ধরেন ওই মেশিনটা কোনো কারণে বাংলাদেশের তৈরি, বাট বাকিগুলো সব জার্মান, আমেরিকা, জাপানের তৈরি। যেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবচেয়ে কম আসবে ধরে নিব ওইটার কোয়ালিটি ভালো। ওই 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 প্রেক্ষিতে আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? জি ভাইয়া, তাহলে বুঝতে আমরা পারছি। আজকে কি আলোচনা কি বুঝলাম, কি শিখলাম। এখন ধরেন এক্সাম্পল আমি যদি আপনাদেরকে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি এটা না পড়িয়ে এভাবে না করে ধরেন যদি এইভাবে শুরুতে, এই যে আজকের ক্লাসে মূলত আমার এই কয়টা জিনিস পড়ানোর কথা, মানে আপনাদের বেসিক বোঝানোর দরকার ছিল। আমি যদি শুরুতে এই চিত্রগুলো দিয়ে বোঝানো শুরু করতাম, আপনারা কি বুঝতেন? দেখেন একটু এক্সাম্পল এখন বুঝবেন আশা করি। কোন জিনিসটা প্রথমে যে মিন করছিলাম, মিন আমরা বলছিলাম নাম্বার অফ অবজারভেশন। দেখেন নাম্বার অফ সামেশন অফ টোটাল অবজারভেশন, মানে এই যে সাম চিহ্ন এক্স মানে এক একটা অবজারভেশন। তার মানে আমার এখানে ওই যে সার্ভে করছিলাম যে 9 জন ব্যক্তির ইনকাম সোর্স সার্ভে করছিলাম, তার মানে এই সামেশন অফ এক্স মানে 9 জনের টোটাল ইনকামের যোগফল ডিভাইডেড বাই এন মানে হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। কয় অবজারভেশন মানে কয়জন ছিল, অ্যাকচুয়ালি আমার 9 জন ছিল। তাহলে টোটালটার যোগফল ডিভাইডেড বাই 9। যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটাকে বলতেছি আমরা এক্স বার বা মিন। এটা হচ্ছে সূত্র, বুঝা গেছে? বুঝা গেছে। আচ্ছা, এরপরে আসি মিডিয়ানটা কি? আমরা মিডল ভ্যালুটা নিচ্ছি, নাম্বার অফ অবজারভেশন প্লাস 1 ডিভাইডেড বাই 2 মানে হাফ। এটা আরেকটু ইনডেপথ লাগবে, আমি এটা আপাতত যাই। মোট তো গেল, আমরা ভ্যারিয়েন্সটা দেখি, যেটা সহজে যেটা একটু দেখলাম। ভ্যারিয়েন্স কি ছিল? আমরা বলছি যে এক্স মানে কি, আমার একটা সিঙ্গেল ভ্যালু শাহাদাতের কত পাইছে, এক্স মানে শাহাদাত 75 পাইছে, মাইনাস এক্স বার কত, 70 না? ওই যে মানে ওভার এভারেজ এক্স বার কীভাবে আসলো, টোটাল কয়জনের রেজাল্ট ওইটার অ্যাভারেজ আর কি 70। আচ্ছা, এটাকে কি করছি আমি, এটাকে আমি আবার স্কোয়ার করছি, দেখছেন? হ্যাঁ স্কোয়ার করে আবার ওই স্কোয়ারটাকে আমি এই যে স্কোয়ার করার পরে এই স্কোয়ারটাকে আমি আবার কী করছি, রুট করছি, মানে আবার অ্যাভারেজ করছি, 12.67 আসছে। তাহলে এই যে দেখেন অ্যাভারেজ করছি না, অ্যাভারেজ 4 করার পর আমার যে রেজাল্ট আসছে সেই রেজাল্টটা হচ্ছে আমাকে বলতেছি ভ্যারিয়েন্স। আর এই পুরো রেজাল্টটার উপর যদি আমি আবার রুট ওভার করে দিই তাহলে আমার কি আসছে, এটাকে বলতেছি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখছেন? বুঝতে পারছি। এখন কি জিনিসটা দেখে খুব সহজ মনে হচ্ছে না? হ্যাঁ। তো এই জিনিসগুলো আমরা ইন্টারমিডিয়েট ম্যাট্রিকে ইউনিভার্সিটিতে পড়ে আসছি, অনেকেই হয়তো বা ক্লিয়ার ছিল, অনেকের হয়তো বা ক্লিয়ার হয় নাই, অথবা আজকে একটু ক্লিয়ার হয়ে গেল। এখন আমাকে একটু আপনারা বলেন, আপনারা কি মানে অনেস্টলি বলেন, আপনারা কি বুঝছেন তো জিনিসটা, মানে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি জিনিস, ভ্যারিয়েশন কি জিনিস, মিন মিডিয়ান মোড কি জিনিস, এটা কি বুঝছেন? বুঝছি ভাইয়া। বাকিরা যারা যেমন আফরিন আপু, আপনি বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে জি ভাইয়া বুঝতে পারছি, বাট বিবিএ তে একটু না, আসলে আমি আবার একটু বলে নিই। আমার ভাইয়া আমি কিন্তু যে আবারও বলি, পিওর কিন্তু আমি স্ট্যাট ব্যাকগ্রাউন্ডের না, আমি কিন্তু বিবিএ ব্যাকগ্রাউন্ড। সো আমি এবং নন টেকনিক্যাল সায়েন্সও পড়ি নেই। সো আমার কাছে যেভাবে আমি যেভাবে নিজে বুঝতে পারি, আমার কাছে কমফোর্ট মনে হয়, আমি এভাবে আপনাদেরকে বলতেছি। এত ম্যাথমেটিক্যাল, এত ইকুয়েশন মানে কিছু না, সহজে এইভাবে বোঝার দরকার। কজ আমার চিন্তা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল লাইফে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কোথায় কাজে লাগে এটা বোঝা। আমার প্র্যাকটিক্যাল লাইফে আমার অ্যাভারেজ মিন মিডিয়ানটার কাজটা কোথায়,
আমি ডেটাটা পাবো, আমার অর্গানাইজেশনে যে ডেটা পাবো ওই ডেটাটাকে আমি এই 3টা জিনিস দিয়ে কিভাবে অ্যানালাইসিস করব, ওইটা আসলে এই জিনিসগুলো ওইটার সাথে রিলেট করা। আমার উদ্দেশ্য ছিল এটাই যে আপনাদেরকে অ্যানালাইসিস যখন আপনারা করবেন তখন কিভাবে রিলেট করবেন এইটা শেখানো। আশা করি আপনারা শিখতে পারছেন। এখন আমি আপনাদেরকে কিছু স্যাম্পল কোশ্চেন করব, একজন র্যান্ডমলি একজনের কাছে র্যান্ডমলি কোশ্চেন করবো, তাহলে বুঝো আসলে কতটুকু বুঝছেন। শাওন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আপনি কি কোন ব্যাকগ্রাউন্ডে আছেন? বিজনেস ব্যাকগ্রাউন্ড। মানে বিজনেসে মেজর কোনটা? মেজর আমার বিজনেস ম্যানেজমেন্ট। বিজনেস ম্যানেজমেন্ট। আচ্ছা, আপনি ধরেন এই মুহূর্তে যে অর্গানাইজেশনে আছেন এইখানে আপনার 10 জন মানে টপ 5 কাস্টমারকে আপনাদেরকে সেগ্রিগেট করতে হবে। আপনার 1000 কাস্টমার আছে, যে কোন কাস্টমার আপনাদের পেমেন্ট ভালো করতেছে, এখান থেকে আপনি গ্রুপিং করতে হবে। এ গ্রেড মানে ধরেন ডায়মন্ড, সিলভার বা একটা এ এবং বি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে হবে। কেন? আপনারা তাদের সার্ভিসটা আলাদা করে ডিফাইন করবেন। এখন এইটা কিভাবে করবেন? আমি যে জিনিসটা শিখাইলাম, এতক্ষণ আলোচনা করলাম, এটা দিয়ে করতে হবে, বাট কিভাবে করবেন? কোশ্চেনটা আরেকবার বললে ভালো হতো। মানে আপনার 1000 কাস্টমার আছে যারা আপনাকে গত 1 বছরের ডেটা দেওয়া হলো। 1000 কাস্টমারের পেমেন্ট ডেট এবং পেমেন্ট অ্যামাউন্ট দেওয়া আছে। আবারও বলতেছি, 1000 কাস্টমারের পেমেন্ট ডেট এবং পেমেন্ট অ্যামাউন্ট দেওয়া আছে লাস্ট 1 ইয়ারের, 12 মাসের। ধরেন প্রতিটা কাস্টমার 12 মাসের করে আপনার বিলিং করা হয়েছে এবং সেই রিপোর্টটা দেওয়া আছে। এখন আপনাকে বলা হয়েছে যে 1000 কাস্টমার থেকে আপনি 2টা গ্রুপে ভাগ করে দেন। আমরা এই 2টা গ্রুপকে আলাদাভাবে ট্রিট করব। যে কাস্টমারটা আমাদেরকে অন টাইম পেমেন্ট করছে তাদেরকে আমরা একটু প্রিমিয়াম ট্রিটমেন্ট দিব। যে কাস্টমারটা আমাদেরকে ধরেন পেমেন্টে বা তো ভালো করে নাই, তাদেরকে আমরা মানে প্রিমিয়ামে আনার চেষ্টা করব, তাদেরকে আমরা আরেকটু কেয়ার করব। বা ওইখান থেকে আমরা বের করব যে প্রশ্ন হচ্ছে এরকম যে আপনি এখান থেকে একটু বের করে দেন তো কোন কাস্টমারটা আমাদের প্রতি বেশি লয়াল, অথবা কোন কাস্টমারটা আমাদের প্রতি লয়াল না। আবার এমন কোশ্চেন আসতে পারে যে কোন কাস্টমারটা আমাদের মানে ইন ফিউচার আমরা মোর ক্রেডিট দিতে পারি, বা তার ক্রেডিট স্কোর অ্যানালাইসিস যদি করতে চাই ফাইন্যান্সিয়ালি, তাহলে আমরা কোন কাস্টমারকে করব। বা একটা আপনি ব্যাংকে আছেন, প্রশ্নটা আমি 2টা প্রশ্ন করতেছি। প্রশ্ন হচ্ছে আপনি ব্যাংকে আছেন, এখন কি হচ্ছে যে এক্সিস্টিং 1000 ক্রেডিট কার্ড ইউজার, ওই 1000 ক্রেডিট কার্ড ইউজারের মধ্যে থেকে 50 জন লোনের অ্যাপ্লিকেশন করছে, যে মানে লিমিট বাড়ানোর অ্যাপ্লিকেশন করছে। তো এখন এই লিমিট বাড়ানোর যে অ্যাপ্লিকেশন করছে এর মধ্যে থেকে আপনি কাকে দিবেন আর কাকে দিবেন না, বা 1000-এর মধ্যে থেকে আপনি কাকে বাই ডিফল্ট লিমিট বাড়ানোর জন্য প্রপোজাল দিবেন। তো এই অ্যানালাইসিসটা আপনাকে করতে দেওয়া হলো, এবং আপনার করার জন্য আমি যে জিনিসগুলো দেখাইছি এটা দিয়ে আপনি ইজিলি করতে পারবেন, এর বাইরে যাওয়া লাগবেই না। এখন আপনি কিভাবে করবেন? কোশ্চেনটা শাওন ভাইকে একা না, সবাইকে যে বলতে পারবেন। শাওন ভাইকে আগে যেহেতু প্রশ্ন করছে উনি আগে ব্রেন স্ট্রমিং করুক, বাকিরা আপনারা একটু চিন্তা করতে পারেন। প্রথমে তো ব্যাংকের ওই বিষয়টা তো আগে দেখবো যে আগে অতীতে যারা মানে যেসব রেকর্ড আছে আমি দেখবো তারা ঠিক মতো পেমেন্ট করছে কিনা, এইটা প্রথমে অবজার্ভ করা লাগবে। তারপর আমরা কি করব? ভাইয়া তারপরে তাদের তথ্যগুলো আরো অ্যানালাইজ করতে হবে যে তারা ঠিক ডেট মতো ক্রেডিট পেমেন্ট করেছিল কিনা, এগুলো একটু অ্যানালাইসিস করতে হবে। সব ঠিক আছে, আপনারা সবাই আপনাদের দুজনের অ্যান্সার দুটোই ভাষা হচ্ছে উপর দিয়ে মেথডিক্যাল আমি অ্যান্সার চাচ্ছি, আমি সেটা জানতে চাচ্ছি।
আচ্ছা ভাই, এটা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে তো করতে হবে, যেমন কাস্টমারের যেটা বললেন, আচ্ছা, কাস্টমারের আপনি প্রথম প্রশ্নটা অ্যান্সার দেন, সহজ প্রশ্নটা, যে একটা কাস্টমারের 10টা কাস্টমারের 1 বছরের হিস্ট্রিক্যাল ডেটা দেওয়া আছে, কি আছে? ডেট আর হচ্ছে অ্যামাউন্ট। এখন এখান থেকে আপনাকে অ্যামাউন্টটা কিসের অ্যামাউন্ট? পেমেন্ট অ্যামাউন্ট, ধরেন আমরা কাস্টমারকে বিল করছি 1000 টাকা, বা ধরেন আমি যে ইন্টারনেট, ধরেন এক্সাম্পল আমার 100টা কাস্টমারই আমাকে 1000 করেই দিবে টাকা, এটা হচ্ছে তার বিল। তো এখন ডেট দেওয়া আছে আমার এখানে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ধরেন সাপোজ এই কাস্টমার লাস্ট 1 ইয়ারে প্রত্যেক মাসের তার সে কয় তারিখে বিল দিচ্ছে সেটা আমরা ইয়ে করব, ওই যে কি জানি যেটা করছেন আর কি, এভারেজ থেকে তার ডিসটেন্সটা দেখবো। হ্যাঁ, কোনো মাসে সে হয়তো 1 তারিখে পেমেন্ট করছে, কোনো মাসে 15 তারিখে পেমেন্ট করছে, কোনো মাসে আবার 5 তারিখে পেমেন্ট করছে। এখন প্রত্যেকটা মাসের সেই ডিসটেন্সটা থেকে তারপরে আমরা ডেভিয়েশনটা বের করব, এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। এরকম প্রত্যেকটা কাস্টমারের যার ডেভিয়েশনটা সবচেয়ে কম হবে, জিরোর কাছাকাছি হবে, তারা বেটার কাস্টমার। আর যে কাস্টমারগুলোর ডেভিয়েশন 0 থেকে বেশি হবে তারা আর একটু খারাপ কাস্টমার। এভাবে করেই তো জিনিসটা অ্যানালাইসিস করতে হবে। 100% পারফেক্ট। এখন প্রসেসটা আপনি যেটা বলছেন, ওকে, আমার কাছে মনে হচ্ছে আপনি 80% কারেক্ট বলছেন। আরেকটু কাছাকাছি কে যেতে পারবেন? আমরা একটু চিন্তা করি, সাহস করে বলে ফেলি, ভুল বলেন, কোনো সমস্যা নেই, আপনারা শিখতে আসছেন। আচ্ছা, আমরা কি এইভাবে চিন্তা করতে পারি যে মানে কাছাকাছি আসবে অথবা স্ট্যান্ডার্ড মান থেকে দূরে, আগে ওই মানটাকে সেট করে নিতে পারি, ডেটটা। আচ্ছা, জিয়াস ভাই যেভাবে বললো ওর কাছাকাছি আমরা অ্যাপ্রোচ নিলাম, যে ফার্স্টে 2টা কাজ করতে পারি। একটা ডেট ফিক্স করতে পারি যে না, মাসের 10 তারিখের মধ্যে যারা দেবে তারা বেটার কাস্টমার। তারপর ইমতিয়াজ ভাইয়ের সেকেন্ড প্রসিডিউর যেটা, এখন আমরা গড় করে দেখতে পারি, তো যে 10-এর বা কাছে থাকবে তারা ভালো, যারা একটু দূরে থাকবে তারা খারাপ, এরকম আর কি। এইটা একটা হতে পারে, আবার এটাও তো হতে পারে যে আমি যে একটা কাস্টমার, আপনি এক্সাম্পল 10 তারিখের কথা বলেন, ধরেন আপনি ধরেন আপনার কাছে টাকা আছে, আপনি 10 তারিখের মধ্যে দিবেন, কিন্তু আপনার কাছে বিল আসছে ধরেন এক্সাম্পল 15 তারিখে, ইনভয়েস কপি আসছে 15 তারিখে। এখন আপনি ইনভয়েস না আসলে কি আপনি বিল পাঠাবেন? না। তাহলে আপনার স্ট্যান্ডার্ড হবে কি, ইনভয়েস ডেট থেকে বিল রিসিভের ডেটটা, এটা আমার একটা প্রথম প্যারামিটার। হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে আমি প্রতিটা কাস্টমারের ক্ষেত্রে আগে দেখবো যে জানুয়ারি মাসে আমি সব কাস্টমার ক্ষেত্রে আমি কি একই দিন ইনভয়েস করছি? না, একই দিনে হয় নাই, কারো কম, কারো 5 তারিখ, কারো 2 তারিখ, কারো 1 তারিখ। তো তার জন্য এখন যাকে আমি 1 তারিখে বিল পাঠাইছি, সে আমার ধরেন এক্সাম্পল 1 তারিখে বিল পাঠিয়েছি, সে আমাকে দিল 5 তারিখে, তাহলে তার বিল কালেকশন 1000 টাকা। তাহলে এখানে তার মানে জানুয়ারি মাসের তার ভ্যালু কত? 5। খেয়াল করেন। ফেব্রুয়ারি মাসে সে দিল হচ্ছে, ধরেন আমি ফেব্রুয়ারি মাসে বিল পাঠিয়েছি 10 তারিখে, সে আমাকে দিচ্ছে হচ্ছে 28 তারিখে, তাহলে তার ফেব্রুয়ারি মাসের ভ্যালু কত? 18। মার্চ মাসে দিল সে 1 তারিখে পাঠাইছি, সে মার্চ মাসে 1 তারিখে দিয়ে দিছে, তাহলে মার্চ মাসে তার ভ্যালু কত? 0। তো এই যে একটা গ্যাপ, আমি আমি এভাবে করে কি একটা মান বের করতে পারি না? হ্যাঁ, পারি। আচ্ছা, ওইটার আমি অ্যাভারেজ করতে পারি না? হ্যাঁ, পারি। ধরেন এক্সাম্পল এইটার আমার আগে আউটলায়ার বের করব। ধরেন এই কটা অ্যাভারেজ করে দেখলাম যে অ্যাভারেজ কত, দেখলাম যে একটা মাত্র আউটলায়ার আছে। কোনটা আউটলায়ার? ধরেন এক্সাম্পল জানুয়ারি মাসের বিল সে দিচ্ছে হচ্ছে জুন মাসে। যে আচ্ছা, অনেক সময় হয় না যে একটা কাস্টমারকে আপনি 50টা ইনভয়েস পাঠাইছেন, এর মধ্যে একটা ইনভয়েসের বিল দেয় নাই, সার্ভিস, এরকম হয় না? হ্যাঁ। কিন্তু ওই যেই বিলটা এতদিন ধরে ডিলে হয়ে আছে, পড়ে আছে, ওই বিলটা আপনার কি আউটলায়ার না? হ্যাঁ। তো এখন আর এছাড়া সব বিল ক্লিয়ার। এখন কি হয়েছে, কাস্টমার বলতেছে ওই দিনে আপনি বিল করছেন, বাট কাস্টমার বলতেছে যে ভাই আমি ওই সার্ভিসটা নিব না, আমার পছন্দ হয় নাই, বা কিছু বলতেছেও না, ডিসক্রিপেন্সি ছিল হয়তো, বা কোনো একটা ডিসক্রিপেন্সি ছিল, হতে পারে। তো এখন বাট আউটলায়ার, এটা কি আউটলায়ার হচ্ছে কিনা অটোমেটিক্যালি আপনি যখন ক্যালকুলেশন করতেছেন? আউটলায়ার হচ্ছে। তার মানে মানে দেখেন 0 থেকে ধরেন 220 দিন হয়ে গেছে, তাহলে কি এই কাস্টমারের ওই বিলটাকে যদি আপনি কাউন্ট করে ধরেন, তাহলে কি ওইটার কাস্টমারের অ্যাভারেজ বিল মানে পেমেন্টের ডেটটা কি অনেক বেশি হয়ে যাচ্ছে, রাইট? হ্যাঁ। তা আমরা সেক্ষেত্রে কি করবো, আউটলায়ারটাকে বাদ দিব, বাদ দিয়ে আমরা মিডিয়ান ফাংশন ইউজ করে আমরা অ্যাভারেজ ডেটটা নিব। এখন এইটা আমার একটা অ্যাপ্রোচ।
তখন আমরা প্রথম কি করলাম, সেন্ট্রাল টেন্ডেন্সি বের করলাম, রাইট? হ্যাঁ এখন যদি আমি ডিসপারশন বের করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি, তাহলে আমার যেই মানটা কম আসবে, ধরেন এইভাবে করে 5টা কাস্টমার নিলাম, যে 10টা কাস্টমার দেখলাম, 10টা কাস্টমার যার মানটা কম তাকে আমরা কি বলতে পারি, সে আমার জন্য এখন বেস্ট কাস্টমার, কারণ সে আমার লয়াল কাস্টমার, যে বিল পে বা আমার হ্যাপি কাস্টমার, ইনভয়েস করার সাথে সাথে টাকা দিয়ে দিচ্ছে। হুম সবাই কি ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার। দেখেন কি বেসিক্যালি আপনার কোশ্চেন ঠিকই ছিল আর কি। Because আপনি আমাদেরকে বলে দিচ্ছেন যে কি কাস্টমার অনেকগুলো আছে, ওরা লোন নিচ্ছে, কিসের উপর বেস করে আপনি না ওইটা, সেট করবেন? হ্যাঁ ওইটা তো লোনের কথা বললাম, সেকেন্ড এক্সাম্পল। ফার্স্টেরটা হচ্ছে ধরেন যে এই যে কাস্টমার কে আমার জন্য লয়াল, কে ভালো বা কে হ্যাপি, এটা বের করার যে প্রসেস, এইটা বললাম আর কি। আর লোনের কথা যেটা বললাম, যে লোনের যে এক্সাম্পল যদি যেই, যে আমার 1000 ক্রেডিট কার্ড ইউজার আছে, অ্যাক্টিভ ইউজার। এখন আমি কি করব, 1000-এর মধ্যে থেকে ধরেন আমি টপ 100 বা টপ 10-এর লিমিট অটো বাড়াই দিব। ব্যাংক আপনাকে বললো যে আমাদের এত বছর পূর্তি উপলক্ষে সবার লিমিট বাড়াই দাও, হইতে পারে না? মানে প্রসেসটাকে বুঝছেন? ওকে, এইটা কিভাবে করতে পারি? এই অ্যানালাইসিসটা আমরা কিভাবে করব? ব্যাংকে কি কেউ আসি আমরা? আমরা কি সেম প্রসেসে গিয়ে মানে সেম প্রসেসে যাওয়ার পরে যারা ভালো কাস্টমার থাকবে তাদের এটা বাড়িয়ে দিব? হ্যাঁ, তাদের এইভাবেই করব। তাদের টপ তখন কি করব, টপ 10 নিয়ে নিব। কিন্তু এটা করার সিস্টেমটা কি দেখেন, ক্রেডিট কার্ড যারা ইউজার তাদের হ্যাবিটটা কি, যে একটা মাসের বিল স্টেটমেন্ট জেনারেট হয়, কখনো 10 তারিখ, কখনো 1 তারিখ, একটা নির্দিষ্ট একটা এক্স অ্যামাউন্টে একটা বিল জেনারেট হচ্ছে, রাইট? ওই বিল জেনারেট হওয়ার পর আপনার ওই কাস্টমার টোটাল লিমিট আছে, ধরেন কারো লিমিট 1 লাখ টাকা, সে ইউজ করছে ধরেন 50,000 টাকা। তাহলে তার প্রথমত দেখতে হবে, আমাদের যেটা বের করতে হবে যে কারা তাদের লিমিটটা ম্যাক্সিমাম কত % ইউজ করছে। ওই জেনারেট মানে যেই টাকা বিল আসবে, তার মানে কি ওইটাই তো তার হচ্ছে আপনার লিমিটের ইউজেস। এখন কেউ ধরেন এক্সাম্পল, একটা কাস্টমার, সে লিমিট 1 লাখ টাকা, সে ইউজ করছে 1000, আবার 1000 দিয়ে দিছে। আর আরেকটা কাস্টমার হচ্ছে 1 লাখ টাকা, মানে সে হচ্ছে 1 লাখ টাকা লিমিট, সে ইউজ করছে 95,000, স্টেটমেন্ট জেনারেট হওয়ার ঠিক ওর মধ্যেই 95,000 টাকা পে করে ফেলছে, কোনো ডিউ রাখে নাই। আবার আরেকজন হচ্ছে লিমিট হচ্ছে 1 লাখ টাকা, সে বিল করছে 80,000, মানে খরচ করছে 80,000, সে মানে মিনিমাম পেমেন্টটা দিচ্ছে, ধরেন এক্সাম্পল সে 8,000 টাকা পেমেন্ট করছে। এখন এইটা হচ্ছে 3টা লেভেলের কাস্টমার। এখন কোন কাস্টমারটা বেশি লয়াল? যে 95 তাহলে আমরা এখানে মানে কিভাবে ক্যালকুলেশনটা করতে পারি, ইনভয়েস যেই ডেটটা হলো ওই ডেট থেকে কতদিনের মধ্যে দিল, এটা একটা প্যারামিটার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অ্যামাউন্ট বিল করা হলো, ওই বিল অ্যামাউন্ট, মানে যে অ্যামাউন্ট বিল করা হয়েছে আর ওই বিল অ্যামাউন্টের সে কত %, মানে আর যত টাকা সে পে করছে, এইটার মধ্যে গ্যাপ কতটুকু। যতটা জিরোর কাছাকাছি আসবে বুঝবো সে তত ভালো। এই লাইনটা আরেকবার বলুন। একজন বিল করলো 1 লাখ টাকা, মানে স্টেটমেন্টে তার বিল আসলো 90,000 টাকা, আর সে পেমেন্ট করলো ধরেন 85,000 টাকা। তাহলে সে মানে তার এখন যদি মানে ইনভয়েস টু তার বিল কত টাকা সে ব্যাংকে পেমেন্ট করলো, তার মধ্যে যদি ডিফারেন্স করি, তাহলে কত 5,000 টাকা বাকি থেকে যায় না? হ্যাঁ। আচ্ছা, আরেকজন হচ্ছে 90,000 টাকাই বিল করলো, ইনভয়েস ক্রিয়েট হলো, সে পেমেন্ট করছে হচ্ছে ধরেন 9,000 টাকা বা 10,000 টাকা, তাহলে বাকি রইল 8,000 টাকা, 80,000 টাকা বাকি রইল। তাহলে এখন দুইটা ডাটার মধ্যে, এই দুইটা ইউজারের মধ্যে কে জিরোর কাছাকাছি? জিরোর কাছাকাছি প্রথমজন। তাহলে প্রথম জনের কোয়ালিটি বেটার কি বলতে পারি? হ্যাঁ। আমরা এইভাবে করে 2-3টা টেবিলে, মানে বেশি না, 2-3টা কলামের মাধ্যমে ডেটাগুলো কনভার্ট করে আমরা এইভাবে কোয়ালিটি রিপোর্ট বের করতে পারি। ও বেসিক্যালি কোশ্চেনটা আসার সাথে সাথে আমাকে অবজেক্টিভটা ডিফাইন করতে হবে আর কি। দেন হলো যে আমাকে এই যে আমি কি আপনার সাথে একমত, জলিল ভাই যেটা বললেন,
আমি যে আপনাদেরকে দুইটা প্রশ্ন বললাম, দেখেন আমি কিন্তু সবার আগে কি করছি, সবার আগে আমি একটা অবজেক্টিভ ডিফাইন করছি যে ব্যাংক 1000 ব্যাংকের একটা 1000 অ্যাক্টিভ ইউজার আছে, যাদেরকে ব্যাংক কী করবে, ব্যাংক চাচ্ছে যে তাদের লিমিট বাড়াই দিতে টপ 5 বা টপ 10কে। এটা হচ্ছে অবজেক্টিভ। এখন এখন আমি কি এখন আমি কি করব, অ্যাগ্রিগেশন করতেছি যে ডেটাগুলো কালেক্ট করলাম। কি এখন আমি কি করতেছি, কিভাবে করব, কি কি ম্যাথোলজি ইউজ করতেছি, কি ডেটাগুলোকে ক্লিন করলাম। এখন আমি ম্যাথোলজি ইউজ করলাম, কি বেসিক ম্যাথ ইউজ করলাম, যোগ বিয়োগ করলে ইউজ করলাম যে বিলিং ডেট থেকে পেমেন্ট ডেট মাইনাস করলাম, দেখলাম যে এখানে একটা নাম্বার আসলো। আর মানে বিল অ্যামাউন্ট, মানে ইনভয়েস অ্যামাউন্ট আর হচ্ছে পেমেন্ট অ্যামাউন্ট, এই দুটার মধ্যে গ্যাপ মাইনাস করলাম। করার পরে যেটা জিরোর কাছাকাছি আসলো, যেটার মান বেশি, ওইটার আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম, তাইলে আমার হয়ে গেল। ওইটার অ্যাভারেজ করলাম, তাইলেই হয়ে গেল। দেখেন তো আমি কি করলাম, এই কাজটার মধ্যে এই যে কাজটা আমি করলাম, এই কাজের মধ্যে আমি দুইটা জিনিস ইউজ করছি, দুইটা টেকনিক আমি ইউজ করছি। যে টেকনিকে আমরা বলতেছি, একটা হচ্ছে ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। পাইছেন আপনারা টেকনিক দুটা? আমি দুইটা ডেট বিয়োগ করছি, এখান থেকে আমি যোগ মানে এটা কি মানে 1 থেকে 2 বিয়োগ করা, 2 থেকে, এটা কি একটা ম্যাথ না, সিম্পল ম্যাথ না? আর ওই ম্যাথটাকে আমি আবার কি করছি, ওই ডাটার উপর কি করছি, আমি অ্যাভারেজ করছি, আমি মিডিয়ান করলাম, আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলাম, করে একটা নাম্বারে আসলাম। এরপরে কি করলাম, আমি এটাকে একটা টেকনিক ইউজ করলাম। কি টেকনিক হচ্ছে টপ টু ডাউন, মানে হাইস্ট টু লোয়েস্ট একটা, এটা একটা অ্যাপ্রোচ। এটা কোনো স্ট্যাটিস্টিক্স না, এটা কোনো ম্যাথও না, এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজিং একটা টেকনিক। যে আমি বড় থেকে ছোট করলাম, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করলাম। এটা অ্যাসেন্ডিং করা ডিসেন্ডিং করা এটা কোনো ম্যাথের মধ্যে পড়ে না, পড়ে সিম্পল। তো করে টপ 10 আমি নিয়ে নিলাম, শেষ। পার্সেন্টেজ করলাম, নিয়ে নিলাম। এই যে দেখেন, মাল্টিপল প্যারামিটারের মধ্যে যদি ভিন্ন ভিন্ন র‍্যাঙ্ক পাওয়া যায়, তাহলে আমরা বেস্ট কাস্টমার কিভাবে বের করব? প্রতিটা প্যারামিটারে একটা নির্দিষ্ট মান আছে। প্রতিটা প্যারামিটারের আমি ধরেন আমাকে ডিফাইন করতে হবে আমি কয়টা প্যারামিটার দেখে একটা কাস্টমারকে জাজ করব। ধরেন হইতে পারে সে, আমরা বললাম যে কত পেমেন্ট করছে সেটা ম্যাটার না, সে আমি যদি ইনভেস্ট করছি, ইনভেস্ট করার পর সে কত দ্রুত পেমেন্ট করছে এটা ম্যাটার। তাহলে এটা আমরা প্যারামিটারকে আর কি ওয়েট হিসেবে দিব, ওয়েটেজ হিসেবে কাউন্ট করব প্যারামিটারগুলোকে, ওইটাকে আমরা বলতেছি কেপিআই। জি বলেন ভাই। আচ্ছা, মিডিয়ান বের করার জন্য তো আমাকে অ্যাসেন্ডিংটা করা লাগবে না? হ্যাঁ করা লাগবে না, স্ট্যাটিস্টিক্স পার্ট না বললেন তো এই কারণে। মানে না, আমি ওইটা বলতেছি না, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ইটস এ পার্ট অফ স্ট্যাটিস্টিক্স, বাট আমি পুরো ডেটা সেটটা আউটপুট রেজাল্ট বের হওয়ার পরে আমি জাস্ট বড় থেকে ছোট করলাম বা ছোট থেকে বড় করলাম, সাজালাম, এটা তো আহামরি কিছু না, রাইট? সেটা বুঝাতে চাচ্ছি। মানে আমি আপনাদেরকে মূলত বুঝাতে চাচ্ছি যে অ্যানালিটিক্যাল মেথোডোলজি নামটা শুনলে কত কঠিন মনে হচ্ছে, বাট দেখেন আমি কিন্তু এখন এক্সেল ইউজ করি নাই, আমরা কি মুখে মুখে ক্যালকুলেশন করে ফেললাম না, মানে চিন্তায় আমরা দুইটা অ্যানালাইসিস করলাম এতক্ষণে, একটা করলাম কাস্টমার, একটা করলাম ব্যাংকের, এবং দুইটা কিন্তু মেজর। এই দুই রকমের এক ঘটনা আপনারা কিন্তু প্রত্যেকে কম বেশি পাবেন, রিলেভেন্ট সিমিলার। এক্সাম্পলটা রিলেভেন্ট না, মানে ইন্ডাস্ট্রি ডিফারেন্ট হইতে পারে, ঘটনা ডিফারেন্ট হইতে পারে, বাট প্যাটার্ন তো সেম নাকি? তো তো দেখেন এই দুইটা বড় বড় অ্যানালাইসিসের আমরা আলোচনা করলাম, ডেটা সেট থেকে শুরু করে এন্ড রেজাল্ট পর্যন্ত, এবং স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স ইউজ করে, এবং মজার ব্যাপার হচ্ছে কি মুখে মুখে কিছু করা ছাড়া। কিন্তু আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ বুঝতে পারছি। মানে আমার এই যে এই কাজটা করলাম, এইটাকে আমরা বলতেছি ইটস এন পার্ট অফ অবজেক্টিভ ডিফাইন। বলেন তো কিভাবে?
প্রবলেমটা পাওয়ার পরে আমি এটাকে কিভাবে অ্যানালাইজ করব, কোন পথে যাব, কোন প্যারামিটারগুলো চুজ করে আমার ডিসিশনটা মেক করব, সেটা যে আমরা প্রথমে যে মুখে মুখে যে প্ল্যানিংটা করলাম সেটাই তো ডিফাইন্ড অবজেক্টিভ। রাইট। আরেকটা জিনিস বলি আপনাদেরকে, আমাকে এখানে যারা আছি একজন কি অনেস্টলি বলবেন যে আমাদের এই দুইটা এক্সাম্পল বুঝি নাই একজনও? প্রসেস কি মানে অবজেক্টিভ প্রসেস কিভাবে করছি বুঝি নাই, কেউ কি আছি? অনেস্টলি বলেন। আচ্ছা, তার মানে কি আমি ধরতে পারি যে আমরা সবাই বুঝছি? আমি অ্যাজিউম করতে পারি যে সবাই বুঝছি? এক্সাম্পল গুলো বুঝছি, বাট ওই আপনি অবজেক্টিভ ডিফাইনের যে চারটা আছে, ওই যে মানে প্রিন্সিপাল অফ ডাটা অ্যানালিসিস যে চারটা আছে, ওখানে অনেকগুলো ফিট করতে পারতেছি না। আচ্ছা, ওইটা আমরা ভুলে যাই। এক্সাম্পলটা কোশ্চেনটা বুঝছি প্রথম কথা। আচ্ছা, তারপরে আমি যেভাবে ডেটাগুলোকে অ্যানালাইসিস করার জন্য বললাম যে ডেট থেকে মাইনাস করলে মানে আমার যেই গ্যাপটা বের হলো, এই যে আমি প্রসেসগুলো বললাম, এটা কি আমরা বুঝছিলাম? হ্যাঁ বুঝছি ভাইয়া। আচ্ছা, তার মানে আপনার অ্যানালাইসিস সম্পূর্ণ হয়ে গেছে। কেন বললাম? কারণ আমি আমার অফিসে যখন কথা বলি আমার জুনিয়রদের সাথে বা আমার টিমমেটের সাথে, তখন ওরা যখন কোনো একটা প্রবলেম নিয়ে আসে, মানে যখন কোনো একটা অবজেক্টিভ দেয় ম্যানেজমেন্ট থেকে বা স্টেক হোল্ডার থেকে, তখন এসে বলে বস বা ভাইয়া এই কাজটা করতে হবে, এখন আমাকে এইটা মেল করছে, এখন কি করব? এখন ধরেন ও গ্রাউন্ড ফ্লোরে বসে কাজ করতেছে, আমি থার্ড ফ্লোরে আছি। এখন আমি কি বারবার সম্ভব ওকে এক্সেলে বলে দেওয়া, যে দেখায় দেওয়া? বা আমার অনেক স্টুডেন্ট আছে, ধরেন আপনারা অনেকে অনেক দূরে আছেন, আপনারা অফিসের একটা প্রবলেম ফেস করছেন, এখন আপনি কি বারবার আমাকে লাইভ স্ক্রিন করে দেখাইতে পারবেন, বলতে পারবেন? চিন্তা করেন তো, জিনিসটা কিন্তু টাফ হবে। ঘটনাটা যদি এমন হয় যে আপনি আমাকে ফোনে বললেন যে ভাই আমাকে তো অমুক বস এরকম একটা কাজ দিছে, কাজটা হচ্ছে বলছে যে আমাদের 1000 কাস্টমারের একটা লিস্ট দিছে, আর বলছে যে এখান থেকে ভালো কাস্টমার এবং যারা লয়াল এবং যারা আসলে একটু লয়াল না, মানে ব্যাড কাস্টমার খুঁজে বের করে দিতে। এখন বস কি করতে পারি? এই যে আপনি আমাকে প্রশ্নটা করলেন, এটা তো আমি ওভারফোনই বলবো, সিম্পল জাস্ট শোনার মধ্যে। আমার বলার উদ্দেশ্য এটা, আমি এই এক্সাম্পলটা আমি চাইলে আপনাদেরকে এক্সেলে দেখাইতে পারতাম, কিন্তু আমি দেখাই নাই। আমি চাচ্ছিলাম যে এই ক্যালকুলেশনটা এক্সাম্পলটা আপনারা ইমাজিনারি ব্রেনে করেন। কেন? যাতে করে পরবর্তীতে আমি এরকম যত এক্সাম্পল বলবো আপনারা বুঝে নেন, বা ইনস্ট্রাকশন যখন ওভারফোনে আপনাদেরকে আমি দিব বা আপনারা কাউকে দিবেন, আপনারা যাতে ওভারফোনে মানে চিন্তার মাধ্যমে ক্যালকুলেশনটা করতে পারেন, ওই স্কিলটা যাতে ডেভেলপ হয়, এইটা ছিল আমার উদ্দেশ্য আপনাদেরকে মানে মূলত বোঝানো। এই জন্যই আমি এইরকম দুইটা এক্সাম্পল বললাম। সো আমার যে ক্ষেত্রে যেটা হয়, মেজরিটি টাইমে আমি যেটা করি, আমার টিমমেটকে আমাকে ফোন দিলে আমি মুখে মুখে ইনস্ট্রাকশন দিয়ে দিই। তাহলে প্রথমে বলে যে প্রথমে তুমি ডেটাটা ওই ডাটাটা নাও, ওইটাকে এভাবে মাইনাস করো, ওইটা থেকে এখানে এসটিডি বের করো, এরপরে এটাকে তুমি পিভট করো, অ্যাসেন্ডিং করে রিপোর্টটা বের করে ফেলো, আই হোপ কাজ হয়ে যাবে, এরপর আমাকে দেখাও। তো আমি যখন ওকে এটা ফোনে বলে দিলাম, ও বুঝে ফেলে এবং ও ওর মতো করে ফেলে, করার পরে আমাকে রেজাল্টটা দেখায়, তখন বলি যে হ্যাঁ পারফেক্ট, এখন ঠিক হয়েছে। তো আপনারা অ্যাজ এ আপনারা ডেটা নিয়ে কাজ করতেছেন, আপনাদেরকে ওই লেভেলটায় আসতে হবে যে আপনারা টুডে আমাকে প্রচুর, আমার কাছে সপ্তাহে না হলেও 20-30টা ফোন আসে আমার এক্সিস্টিং স্টুডেন্টদের কাছ থেকে, যে এমন ফোন আসে যে অনেক সময় বস ইমিডিয়েট কাজ দেয় অফিসে বা ক্লায়েন্টের কাজ আসছে, আমাকে ফোন দিয়ে বলছে ভাইয়া 2 মিনিট সময় লাগবে, একটু ডিসকাস করবো। আমি বলি ঠিক আছে, মিটিং আছে, 5 মিনিট পরে ফোন দিচ্ছি, বা আমি ফোন দিই, তখন বলে যে ভাইয়া প্রবলেমটা হচ্ছে এই, আমি যেই দুটো এক্সাম্পল দিলাম এই দুটো হচ্ছে আমার স্টুডেন্টদের প্রবলেম। ওরা আমাকে ফোনে জিজ্ঞেস করে বললো যে ও একজন ব্যাংকে ছিল, যে ভাই আমি তো নতুন মানে ব্যাংকে হঠাৎ করে আমাকে এই অ্যাসাইনমেন্টটা দিল, একটু তো ঝামেলা পড়ে গেছি, আমাকে একটু আইডিয়া দেন তো কী করতে পারি। আমি তখন জিজ্ঞেস করলাম কী ডেটা আছে, বললো ভাই এই ভেরিয়েবলগুলো আমি পাইছি। ওকে গ্রেট, তাহলে দেখেন তো এই ডেটা আছে কিনা, স্টার্টিং ডেটা আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে আমরা কয়ভাবে ভাগ করতে পারি। এইভাবে করে আমরা 5 মিনিট ডিসকাশন করে ওনার পুরো প্রবলেম সলভ করে দিছি। 19 সেকেন্ড আমাকে ফোন দেয়নি, শুধু রাতে ফোন দিচ্ছে ভাই প্রবলেম ডান। যে কাজ ম্যানেজমেন্ট ভাবছিল যেটা করতে 3-4 দিন লাগবে, ওইটা আমি সিম্পল এক্সেল দিয়ে আমি মানে ম্যাটার অফ কয়েক মিনিটে করে ফেলছি। তার মানে দেখেন, আপনার প্ল্যানিং যদি নিখুঁত হয় আউটপুট সুন্দর হবে। আদারওয়াইজ কী হবে, আপনি ডেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা খালি সার্ফিং করতেই থাকবেন, ডানে যাবেন বামে যাবেন, কোন দিক দিয়ে যে আগাবেন এটা আপনি বুঝতে পারবেন না। আমার
কথা কি বুঝতে পারছি? জি ভাই। সো পরবর্তীতে আমরা যখন ক্লাস করব, আমরা যখন কিছু এক্সাম্পল আমি তো অবশ্যই প্র্যাকটিক্যাল আপনাদেরকে করাবো, এটা আমি বলে রাখছিলাম থিওরিটিক্যাল ক্লাস, এটি আমার লাস্ট থিওরিটিক্যাল পার্ট। এরপর আমরা প্র্যাকটিক্যালি মানে হ্যান্ডস অনে চলে যাব। তো তখন তো দেখাবো, কিন্তু আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখাবো ধরেন একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট, কিন্তু মুখে মুখে ধরেন 10টা করায় ফেলবো। মানে আমি যেটা করব মূলত আপনাদেরকে মানে আপনাদের ব্রেনে কিছু কমন প্রবলেমের নাম এবং তার সলিউশন আগে থেকে দিয়ে রাখবো, যেটাকে আমরা বলি হিস্ট্রিক্যাল ডেটা। মানে এক্সাম্পল ধরেন যদি এমন হয় যে আমি আপনাদেরকে আজকে বলে দিলাম যে যদি কখনো এমন হয় যে মাঝরাতে আপনি হাঁটতেছেন, হঠাৎ করে আপনি দেখতেছেন যে আপনার পিছনে শব্দ হচ্ছে, আপনি পিছনে থাকলেন, কাউকে দেখতেছেন না, হঠাৎ করে একটা কালো বিড়াল সামনে দিয়ে চলে গেল, এই ধরনের কোনো একটা সিচুয়েশন ফেস করছেন, কেউ একজন আশেপাশে দেখলেন হয়তো বা কোনো একটা উৎকট গন্ধ অথবা কোনো একটা মিষ্টি গন্ধ, তখন আপনি কি করবেন? এটা কি একটা প্রবলেম? আপনি ইমাজিন করতেছেন। আমি বললাম এই ধরনের সিচুয়েশন আপনি যে কাজটা করতে পারেন, চুপচাপ দাঁড়াবেন, একবার মানে আপনি হাঁটা অবস্থা থাকলে একবার দুইবার একটু বসে আপস অ্যান্ড ডাউন বসবেন, বসার পর লম্বা দম নেবেন, এরপর জোরে চিৎকার দিয়ে বা ওর সাথে লাউডলি কথা বলার চেষ্টা করবেন যে আমি জানি তুমি আশেপাশে তুমি কেউ একজন আসো, ইট কুড বি জিন আর যেটাই হোক না কেন, আমি ভয় পাচ্ছি না, নাম্বার 1, আমাকে বিরক্ত করুন, আমি সোজা আমার জায়গা দিয়ে যাচ্ছি, আমাকে যেতে দাও। এভাবে করে একটু ডিসকাশন করা, কথা বলা, তাহলে কি হয় ওই সিচুয়েশন থেকে দেখা গেছে এরকম ক্ষেত্রে মোটামুটি স্ট্যাটিস্টিক্স বলে যে এইরকম ঘটনা যার সাথে ঘটছে 90% মানুষ ওই জায়গা থেকে মেন্টালি রিলিফ পাইছে বা সিচুয়েশন থেকে রিলিফ পাইছে যারা এই কাজটা করছে, যারা এরকম ডিসকাশন করছে লাউডলি। কারণ সাহস এমন একটা জিনিস যেটা মানুষ, আপনি যদি মানে অভিনয় করেন সাহসী হওয়ার, এটা মানুষ বা পশু পাখি বুঝতে পারে না, এর একমাত্র আপনি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ বুঝবে না যে আসলে আপনি ভয় পাচ্ছিলেন বাট আপনি সাহসের অভিনয় করছেন। এই যে আমি একটা গল্প বললাম, এটা কিন্তু একটা কেস স্টাডি। এখন আমার এই কথাটা যদি আপনি শুনে থাকেন, এটা মেমোরিতে লোড হয়ে গেল লং টাইম, ভবিষ্যতে যদি কখনো এরকম একটা সিচুয়েশন ফেস করেন, আই এম শিওর যে আমার এই কথাটা আপনার মনে আসবে যে ভাই তো এরকম একটা কথা বলছিল, সো লেটস ট্রাই করে দেখি। তো ভাই কি এমন কোনো ঘটনা ফেস করছেন নাকি ভাই? হ্যাঁ, এরকম আমি ফেস করছিলাম 3-4 বারের মতো। একবার হাইওয়েতে রাত্রেবেলা বাইক চালাচ্ছিলাম, তখন আমি শালনা মানে মাওনা মানে ময়মনসিংহ দিয়ে আসতেছিলাম, তখন রাত 3টা বাজে। গজারি বনগুলো আছে না, যে মানে মাওনার আগে যে গজারি বনগুলো, চিনতে পারছেন? জি ভাই জি। ওই জায়গায় আর কি আমি দেখলাম যে মানে একটা বিড়াল আমার বাইকের আগে চলে যাচ্ছে। মানে আমার স্পিড ছিল কত তখন, 75 বা 80 হবে, দেখে আমার আগে দৌড়াচ্ছে। তারপরে দেখি আমার মাথার উপর দিয়ে একটা কালো চিল মানে পাখি উড়ে যাচ্ছে, আমার হঠাৎ করে দেখলে বাইক অনেক স্লো হয়ে গেছে। তারপরে হচ্ছে বুঝতেছি যে সামথিং ইজ রং, তখন বাইক বন্ধ করি নাই, বাট দেখলাম যে মোটামুটি বাইক একটু স্লো করে হেলমেটটা খুলে মানে আমি আশেপাশে স্লো করে অবজার্ভ করে খুব মানে চিল্লা মানে রাগারাগি করলাম যে কি সমস্যা, ভয় দেখাচ্ছ কেন, এত দূর থেকে ময়মনসিংহ থেকে এত দূর থেকে আসলাম, সেই সারা রাস্তা কি ছিল না, তোমার দিকে যাচ্ছি আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ, দেখো গেলো ভয়টাই পাই না, আমারও তোমার যেতে দাও, বিরক্ত করো না, মেজাজ প্রচণ্ড গরম আছে, বাসায় যেতে হবে দ্রুত। এরকম একবার বললাম, পরে দেখে আর নাই। মানে এই ঘটনা আমার সাথে এর আরো 2বার হয়েছে আর কি, ওই জন্য বললাম আমার সাথে শালনার রোডটা এতটাই খালি যার কারণে এই ধরনের ফেস করছেন। হ্যাঁ ভাই, এটা আসলেই শালনার সাইডে না, শালনার সাইডে ভাই, এটা প্রায় সময় হয়। আচ্ছা, এরকম ভয়টা আমিও পেয়েছিলাম লাস্ট যখন শপ-আপে জয়েন করছিলাম, তখন শালনা জোনটা আমার আন্ডার পড়ছিল, সেম ভয়টা আমিও পেয়েছি। আরেকবার হচ্ছিল আমাদের তো ইঞ্জিনিয়ারিং ফার্ম, আমরা একটা বিল্ডিং এ গেছিলাম, ওই বিল্ডিং এ সুইসাইড হয়েছিল আমি জানতাম না, অডিটে গেছিলাম। তো ওই বিল্ডিং এ 10তলা বিল্ডিং, কোনো মানুষ নাই, তা আমরা 4 জন। তো দেখা যাচ্ছে ওরা ছিল 9th ফ্লোর না 8th ফ্লোরে ছিল। তো আমরা যখন দেখলাম যে 5th ফ্লোর থেকে একটা বাচ্চা চিৎকার দিচ্ছে, আমরা বললাম যে এটা আর্মি ক্যান্টনমেন্টে, হয়েছে শালনার আর্মি ক্যান্টনমেন্টের মধ্যে, তো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে। তো বললাম যে ঘটনা কি, এরকম তো হওয়ার কথা না। তো এরকম কিছু সিচুয়েশন ফেস করছি। তো আমরা মানে আবার আরেকবার সাজেকে যাওয়ার পথে রাতের বেলা সাজেকের রোডে বাইক নিয়ে, তখন এরকম কিছু দেখছিলাম। তো ওই মানে এই সিচুয়েশনগুলোতে আমি মানে আমার দেখা যায় স্ট্যাটিস্টিক্স বলে যে আপনাকে ইউ হ্যাভ টু বি ব্রেভ, সাহসী হতে হবে,
স্থির হইতে হবে এবং লাউডলি কথা বলতে হবে। এটা যত বড় জিন হোক আর যাই হোক, দেখবেন যে সে বুঝে যে না, সে ভয় পায় না। জি ভাই, ওরা অনেক দুর্বল ভাই, মানুষের মতো সাহস ওদের নাই ভাই। তো ওইটাই আর কি। তো এই যে এক্সাম্পলগুলো বললাম, এটা কিন্তু আমি ড্যাম শিওর আপনারা মনে রাখবেন, মানে আপনাদের মাথায় গেঁথে রয়েছে। তো পরবর্তীতে এই কেস স্টাডিগুলো আপনাদের রিয়েল লাইফে এই সিচুয়েশন ফেস করলে আসবে। তো আমি যখন ক্লাসে এই বিজনেস রিলেটেড, অ্যানালিটিক্যাল রিলেটেড কোনো এক্সাম্পল দিব, তো আমি আপনাদেরকে হয়তো বা প্র্যাকটিক্যালি দেখাবো 2টা, কিন্তু 10টা আরও মুখে মুখে বলবো। এবং গল্প মানে আমি ট্রাই করবো যে স্টোরি টেলিং করে বলার জন্য, যাতে করে আপনারা ওই গল্পের মধ্যে অ্যানালিটিক্যাল প্রসেসটা বুঝে যান। সো এক্সপিরিয়েন্স এখানে হয়ে যাবে। আর প্র্যাকটিক্যালি করতে গেলে তো একটু কখন মানে 2-1 মিনিট আগে পরে দেখবেন যে সলভ হয়ে গেছে। কিন্তু আপনি যে প্রবলেমটা, কারণ আপনি যখন সিনিয়র হবেন, আপনার কিন্তু কোনো জুনিয়রকে আপনার কিন্তু কখনো ওই হাতে ধরে করে দেওয়া লাগবে না। আপনাকে আপনার যেটা করতে, আপনার জুনিয়রগুলোকে জাস্ট ইনস্ট্রাকশন দিতে হবে, এটা এইভাবে করো, এটা এইভাবে করো, এটা এইভাবে করো। সবাই কিন্তু মুখে মুখে বলবেন। তো এই মুখোমুখি যদি আপনি আগে মুখোমুখি বলাটা শিখতে পারেন, দেন আপনি মুখোমুখি বললে ইনস্ট্রাকশন দিতে পারবেন। এটাই হচ্ছে ব্যাপার। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। তো ভাইয়া আপনি একটা পিপিটি দেওয়ার কথা ছিল ভাই, এই যে পিপিটিটা এখন ওপেন করে রাখছি, এটাই আমি আপনাদের ক্লাসরুমে আপলোড করে দিব। আমি আসলে ক্লাসরুমে আপলোড করতে পারিনি, আমার আসলে আমি আবার সিক, মানে আমি আসলে সময় পাইনি আর কি। আচ্ছা ভাই, ক্লাসরুমে ভাই একটা এক্সেল ফাইল আপলোড লেখা আসছে, বাট এক্সেল ফাইলটা দেখতেছি না ওখানে। আচ্ছা, আমি কোনো এক্সেল ফাইল আপলোড করি নাই, এটা আমি জানি না, আমি দেখতে হবে, চেক করে দেখতে হবে। আই গেস ওইটা শুধু ফোল্ডার করছে, হয়তোবা একটা ফোল্ডার করা হয়েছে হয়তোবা। তো এখন আমার আপনাদের কাছে একটা কোশ্চেন হচ্ছে, আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন এখানে যে এখনো পর্যন্ত এনরোলমেন্ট করেননি আমাদের এই ব্যাচ কোর্সটাতে? কেউ কি আছি আমরা? এমন কেউ যদি থেকে থাকি, তাহলে হয়তো আপনাদের জন্য শুক্রবার পর্যন্ত, সাকিব ভাই আমাকে বললো শুক্রবার পর্যন্ত আপনাদের জন্য সময় মানে বরাদ্দ করা আছে, এর মধ্যে আপনারা করে নিন। আর এরপরে হয়তো বা ওই কী বলে এটাকে, যে এই বা পরবর্তী যারা করেননি এখন 3 নাম্বার ক্লাস থেকে হয়তো আপনারা ক্লাসের অ্যাক্সেস পাবেন না, এই হচ্ছে ব্যাপার। সো ক্লাসটা এখানে শেষ করব। শেষ করার আগে আপনাদের ক্লাসে আজকে ওভারঅল একটু ফিডব্যাক নিব আপনাদের কাছ থেকে, গত ক্লাসটা আর আজকের ক্লাসটা কার কার কেমন লাগছে। যদি কোনো অনেস্ট ফিডব্যাক থাকে, মানে থেকে থাকে, বা প্রসেস যদি কোনো ইমপ্রুভমেন্ট আমার দেখা যাচ্ছে যে আপনার কাছে মনে হতে পারে 2টা ক্লাস করে যে ভাই আপনার এই জিনিসটি ইমপ্রুভ করা মনে হয়, করলে ভালো হয়, এইভাবে বললে আমরা ভালো বুঝবো, মানে আমাকে ফিডব্যাক দেওয়া আর কি। যদি একটু অনেস্টলি বলতেন আপনারা 2-1 জন। না, ফিডব্যাক ভালো, 2টা ক্লাসই ভালো লেগেছে। এবং যেটা ভালো লাগে সবচেয়ে, যে আপনি যথেষ্ট রিয়েল লাইফ এক্সাম্পল গুলা দেন, যেটা হয়তো আমরা থিওরিটিক্যাল ডিসকাশনটার সাথে রিলেট করতে পারি। এটা হয়তো যখন আমরা প্র্যাকটিক্যালি কাজে যাব, তখন হয়তো জিনিসগুলা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। তো এই রিকোয়েস্টটা থাকবে সবসময় এরকম টেকনিক্যাল কথাগুলোর সাথে বা প্র্যাকটিক্যাল কথা, থিওরিটিক্যাল কথাগুলোর সাথে সবসময় এক্সাম্পলটা এরকম রিয়েল লাইফ একটা এক্সাম্পল যদি সবসময় দেন, তাহলে আমাদের কাছে জিনিসগুলো আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যায় আর কি। ওকে, থ্যাংক ইউ। যেভাবে ক্লাসগুলো করাচ্ছি, মানে থিওরিটা যেভাবে দেখাচ্ছি বা প্রসেসগুলো যেভাবে বলতেছি, আপনাদের একটু মাঝখানে জিজ্ঞাসা করা, আবার আমি বলা, মানে ঠিক এটা কি ঠিক আছে নাকি না একবারে আমি বলে যাব তারপরে কোশ্চেন আনসার নিব, কোনটা ভালো হয়? না ঠিক আছে ভাই, ঠিক আছে। হ্যাঁ, ইন্টারেক্টিভ থাকলেই ভালো, না হলে আসলে বোরিং লাগে। এমনিতেই অনলাইন ক্লাস, তার মধ্যে আবার একদম খালি শুনবো আর শুনবো, আবার লাস্টে দিয়ে আবার আপনি খালি আনসার দিতে দিতে, ইন্টারেক্টিভ থাকলেই ভালো লাগে আসলে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তবে আবারও বলে রাখতেছি যে মানে দেখা যাচ্ছে আমি একটু এরকম বিরক্ত করি ক্লাসের মাঝখানে, বিশেষ করে আপনার মানে অর্ধেক একটু পড়ানোর পরে আমি সবাইকে নাম ধরে জিজ্ঞেস করি, বা ভাই আপনি একটু বলেন, আপনি একটু বলেন। বিকজ আমি জানি না আসলে আপনারা এখন কার কী সিচুয়েশন আছেন, কে কী অবস্থা আছেন। কেউ আছে, অনেকে আছে ঘুমায় গেছে, অনেকেই ক্লাসে ঢুকেছিল কিন্তু ঘুমায় গেছে, হইতে পারে। আমার এরকম অনেক লাইভ ক্লাসে এরকম আমি মানে ঘুমায় গেছি ক্লাস করতে যেয়ে। তো এই জন্য আমি বারবার জিজ্ঞাসা করি। আর একটু মানে টু দ্য পয়েন্টে কথা বলার সাথে একটু ঘুরায় ফিরায় বলি বেশি, স্টোরি আকারে, বিকজ যাতে করে মনে থাকে, কারণ আমরা গল্প শুনতে পছন্দ করি। মানে সিচুয়েশনগুলো আমাদের এরকম মানে এরকম হয়। তো এটা একটা প্রসেস আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে যে থিওরিটিক্যাল পার্ট এখানে মোটামুটি শেষ। নেক্সট ক্লাস থেকে আমি আপনাদেরকে আপনারা এক্সেল আপডেট ভার্সনটা ইনস্টল করার চেষ্টা করবেন। এটা ক্র্যাক হোক আর 365 কেউ ইউজ করি আমরা।
হ্যাঁ 365 এ একটু ঝামেলা করে মেবি, তো আমি 21টা ইনস্টল করা আছে। আচ্ছা, হবে এটা? পেইড ভার্সন কেউ কি আছে? পেইড ভার্সন? হ্যাঁ না ভাই, পেইড ভার্সনে আসি না? আচ্ছা, পেইড ভার্সন না থাকলেও কোনো সমস্যা নেই। আমারটা যদিও পেইড ভার্সন, আপনারা যে কোনো একটা ক্র্যাক আপডেট ভার্সন নিয়ে নিন। এটা হচ্ছে রিকোয়েস্ট আপডেটটা, কজ কিছু কিছু অ্যাডঅনস আছে বা ফাংশন আছে যেটা এই আপডেট ভার্সনটা ছাড়া কাজ করে না। তো আচ্ছা ভাইয়া, এই বিষয়ে একটা জি জি বলেন। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। আজকাল যে ফেসবুকে অনেক এরকম দেখা যায়, অনেকে খুব সস্তায় এই ধরনের পেইড ভার্সন দেয়। ভুয়া যায় না এগুলা। ওকে, সকালে কিনবেন, পরে এক সপ্তাহ পরে গায়েব হয়ে যাবে, মানে আমার দেখা আর কি। এই হচ্ছে ব্যাপার। আপনারা ক্র্যাকটা ইউজ করেন, আর 2021 আছে আমার কাছে, কোনো সমস্যা নাই। আর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কমন প্ল্যাটফর্ম হিসাবে গুগলটা ইউজ করব। কারণ এক্সাম্পল দেখেন, কারো কাছে 21, কারো কাছে 16, কারো কাছে মানে 365, এখানে একটা ভ্যারিয়েন্স আছে, রাইট? মানে এইটার যদি ডেভিয়েশন করি তাহলে জিরোর কাছাকাছি যাবে না। কিন্তু যদি আমরা গুগলটাকে ধরি, সবার জিমেল আছে, রাইট? আর সবারই কিন্তু তাহলে জিমেল থাকলে পার্মানেন্টলি মানে একটা বাই ডিফল্ট আপনারা একটা গুগল শিট পেয়ে যাচ্ছেন, রাইট? সো গুগল শিটের মধ্যে যে ফাংশনগুলো আছে এক্সেলে সেম ফাংশন আছে, বরং অনেক ক্ষেত্রে গুগল শিটে বেশি আছে। তো আমরা বাই ডিফল্ট আকারে প্র্যাকটিসটা গুগল শিটই করব, গুগল শিট দিয়ে দেখাবো। আর এক্সেলটা যেই জিনিসটা একেবারে ইউনিক এক্সেলেই আছে, এটা গুগল শিটে নাই, ওইটা আমি এক্সেলেই দেখাবো। আর যেইটা গুগল শিটে আছে এক্সেলের, ওইটা আলাদা করে আমি গুগল শিটে দেখাই দিব। তাহলে কি হলো? তাহলে দুটা জিনিস হলো, এক্সেলও শেখা হইলো, গুগল শিটটাও শেখা হইলো। আমরা কি একমত যদি এই থিওরিটা অ্যাপ্লাই করি? হ্যাঁ ঠিক আছে, ওকে। জি ভাই, ক্র্যাক ফাইলটা ডাউনলোড দেওয়া লাগবে। হ্যাঁ দেন আপনারা ওই গুগল শিটে ডাউনলোড করে ওটা দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা মানে ডাউনলোড ফাইলগুলো রেডি রাখেন নেক্সট ক্লাস থেকে, আর আমি নেক্সট ক্লাসে লিঙ্কটা দিয়ে দিব। মানে ওই লিঙ্ক দিব বলতে হচ্ছে ওই ক্লাসের মধ্যেই আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে রাখবো, গুগল শিটের একটা ক্রিয়েট করে অ্যাক্সেস দিয়ে রাখবো। মানে আমি কীভাবে ক্রিয়েট করতেছি, যারা আমরা কি এখানে অনেকে এমন কেউ আছি যে গুগল শিট অ্যাকচুয়ালি ইউজই করিনি কখনো? কেউ কি আসি এরকম? আমি আছি ভাই, আমি গুগল শিটে কখনোই কিছু করি নাই। আচ্ছা, আমিও আছি ভাই। আচ্ছা ওকে, তার মানে আমরা ধরে নিলাম যে আমাদের গুগল শিটটাকে আমরা মানে অনেকে আছে ইউজ করি নেই, বাট অনেকে আছে আমরা এক্সেলে খুব ভালো কিন্তু গুগল শিট সম্পর্কে আইডিয়া নেই, হতেই পারে। তো আমি এই জন্য আপনাদেরকে মানে স্প্রেডশিট প্রোগ্রাম দেখাবো। আমার কথা হচ্ছে অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স। এখন গুগল শিটে এমন কিছু ফাংশন আছে, ফিচার আছে যেটা এক্সেলে নাই এবং এটা আসবেও না এক্সেলে, কিন্তু ওইটা আপনার লাইফ সেভ করে দিবে, মানে হিউজ পরিমাণে টাইম সেভ করবে এই গুগল শিট। আবার কিছু টার্মস আছে যেটা এক্সেলে আছে গুগল শিটে নাই। আবার ওই যেটা একটু আগে বললাম আমরা, যে পাওয়ার বিআই এবং লুকার, মানে গুগল ডেটা স্টুডিও আর হচ্ছে পাওয়ার বিআই, দুইটার কম্পারিজন সেম। পাওয়ার বিআই আপনারা বেসিক ডাউনলোড করবেন, কাজ করব লুকারে, মানে ডেটা স্টুডিওতে কাজ করব, পাওয়ার বিআইও শিখবেন, দুইটাই শেখা হয়ে যাবে। তো আমাদের মোটামুটি আগামী ক্লাসগুলোতে এটা কভার হয়ে যাবে। আর আরেকটা জিনিস, যেহেতু আপনাদের ক্লাস আমার সপ্তাহে 2 দিন, আমি কি এটাকে একদিন এক্সটেন্ড করতে পারি? তাহলে সময়টা কম লাগতো। জি ভাইয়া, ওটা করলে মেবি বেটার হবে। তাহলে ভাইয়া জব করলে বেটার হবে এক্সেপশনাল ফ্রাইডে। আমার তো ভাই জব আমি বললাম কেন, কজ আমি যদি সপ্তাহে 2 দিন করে করাই তাহলে মাসে 8টা ক্লাস, আর আমি 3 দিন করে করাই তাহলে মোটামুটি আমি 1 মাসের মধ্যে আপনাদের এই কোর্সটা আমার পার্টটা শেষ করে দিতে পারবো। তো আপনাদের টাইমটা একটু এগিয়ে আসলো আর কি, সেই জন্য বললাম। আর আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না যে এই কি বলে এটাকে, আমি টাস্ক দিলে প্র্যাকটিস করা লাগবে কিনা। আমার টাস্কের অ্যাসাইনমেন্টের টেনশন করা লাগবে না, যেটা দিবে অ্যাসাইনমেন্ট করতে ওটার জন্য সময় দিব, কিন্তু ম্যাজরিটি জিনিস ওই ক্লাসের মধ্যে আপনাদের কভার হয়ে যাবে। মানে যে ক্লাস শেষ করে এক্সট্রা করে আলাদা করে টাইম, ওইটা মাঝে মাঝে দেওয়া লাগতে পারে 15-20 মিনিট, এর বেশি না। 30 মিনিটসও লাগবেই না, 15 মিনিটস ম্যাক্সিমাম। সো আপনারা যদি বলেন 3 দিন করতে, তাহলে আমি হয়তো বা আপনাদের সাকিব ভাইয়ের সাথে কথা বলে আপনাদের এই টাইমটা 3 দিনে কনভার্ট করতে পারি। রেগুলার যে 2টা দিন আছে এর বাইরে একটা দিন। হ্যাঁ ভাইয়া, করা যেতে পারে। তাহলে আপনারা একটু গ্রুপে একটু লেখেন। আমি আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, এক্সেপশনাল ফ্রাইডে হলে বেটার হবে।
ফ্রাইডে করলে ভালো হয় নাকি? না না, ফ্রাইডে না, ফ্রাইডে খারাপ। না ফ্রাইডে হ্যাঁ ফ্রাইডে, হ্যাঁ ভাই ফ্রাইডেতে আমারও কিছু ব্যক্তিগত কাজ থাকে, তো ফ্রাইডে ছাড়া অন্য যে কোনো একটা দিন আমরা করে ফেলি তাহলে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আজকের জন্য এখানে রাখতেছি, রেকর্ডিংটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।